আচ্ছা, আজকে আমরা যেহেতু বলেছিলাম যে আমাদের এই ওয়েব অ্যানালিটিক্স এর একবারে বেসিক থেকে আমরা শেখার চেষ্টা করব, বা যতটুকু জ্ঞান আমাদের দরকার ততটুকুই আমরা শেখার ট্রাই করব। তো মানে আমি যতটুকু জানি, আমার মাথায় যতটুকু নলেজ আছে ততটুকুই আপনাদের এই ওয়েব অ্যানালিটিক্স নিয়ে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা লাস্ট ক্লাসে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা আমরা দেখেছি, বা প্র্যাকটিস পারপাসের জন্য আমাদের এই ওয়েবসাইটটা লাগবে। তো আজকে আমরা কিছু জিনিস দেখবো যে আজকের ক্লাসে আমাদের কি কি হবে। আসলে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আসলে কি, বা এই ওয়েবসাইটটা কিভাবে তৈরি হয়েছে সেটা আমরা জানবো। বা এই যে কন্টেন্ট কি, ডোমেইন হোস্টিং কি, ডোমেইন হোস্টিং নিয়ে আপনাদের শুধুমাত্র অল্প একটু ডিসকাশন করা হয়েছিল লাস্ট ক্লাসে, তো এটার বিস্তারিত জানবো। এরপরে আমাদের ওয়েবসাইট কয় ধরনের হয়ে থাকে এবং কি কি ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয়, অর্থাৎ এই যে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে এটা তো আমরা একটা থিমের মাধ্যমে জাস্ট একটা টেমপ্লেট চুজ করে এই ওয়েবসাইটটা আমরা বানাইছি। তো এই ওয়েবসাইটটা আসলে কিভাবে তৈরি হয়েছে সেটা জানবো, এবং একটা ওয়েবসাইট তৈরির বেসিক স্ট্রাকচারটা কেমন হবে সেই বিষয়ে আমরা জানবো। এরপরে কিভাবে একটা ট্যাগ ম্যানেজার আমরা তৈরি করব, এই ট্যাগ ম্যানেজার কি, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ভার্সন, তারপরে ওয়ার্ক স্পেস, ফোল্ডার, এই বিষয়গুলো কি, এবং আমাদের যে ট্যাগ ম্যানেজারের যে আমাদের অ্যাডমিন সেকশনটা আছে এই বিষয়ে আমরা আজকে জানবো। তো আজকের ক্লাসটা পুরোটাই বলতে গেলে আপনাদের সবকিছু মনে রাখতে হবে একজন ওয়েব অ্যানালিটিক্স হিসেবে, বা এগুলো আপনাদের জানা দরকার। যদিও এগুলা ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু আপনার এই বিষয়গুলো জানতে হবে যে আসলে কোনটার কাজ কি বা কোনটা কিভাবে কি করে, এই বিষয়টা আমরা জানবো। তো প্রথমে যদি দেখি যে এই ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আসলে কি, ওয়েবসাইট ও কন্টেন্ট, অর্থাৎ এই দুইটা জিনিস আসলে কি, আমরা যদি দেখি যে আমাদের যে এই ওয়েবসাইটটা আছে, এই যে ওয়েবসাইটটা আমরা দেখতেছি, এই ওয়েবসাইটটা অনেকগুলো কন্টেন্টের সমন্বয়ে এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে। এগুলো সবকিছু আমি যা যা বলতেছি একবারে মন দিয়ে শোনেন, এবং এগুলোই আপনাদের লিখে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। সেটা আপনি নোটপ্যাডে লিখেন, খাতায় লিখেন, আর এখানে ডকের মধ্যে লিখেন, যেটাই লেখেন না কেন এই স্ক্রিনশট নিয়ে আপনাকে হোমওয়ার্ক জমা দিতে হবে। তাহলে কি বুঝলাম, যে এই ওয়েবসাইটটা কি, যে অনেকগুলো কন্টেন্টের সমন্বয়ে আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, বা অনেকগুলো কন্টেন্টের সমন্বয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। এখন কন্টেন্টটা কি, একটি ওয়েবসাইটের মধ্যে যা কিছু আছে সবই কন্টেন্ট। যেমন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে কি কি আছে, এখানে একটা টেক্সট আছে, এই টেক্সটটা একটা কন্টেন্ট। একটা ইমেজ আছে, এই ইমেজটাও কিন্তু আমাদের একটা কন্টেন্ট। এখানে যদি একটা ভিডিও থাকতো, ওই ভিডিওটাও কিন্তু আমাদের কন্টেন্ট। যদি এখানে কোনো একটা ফাইল থাকতো, সেই ফাইলটাও আমাদের একটা কন্টেন্ট। তাহলে কি বুঝলাম, যে ওয়েবসাইটটা কিভাবে তৈরি হয়, অনেকগুলো কন্টেন্টের সমন্বয়ে একটি ওয়েবসাইট তৈরি হয়। কারণ কন্টেন্ট কি, একটি ওয়েবসাইটের মধ্যে যা কিছু আছে সবই কন্টেন্ট, যেমন ইমেজ, টেক্সট, ভিডিও, ফাইল ইত্যাদি। আচ্ছা, তাহলে আমাদের যদি আমাদের এখানে দেখি, আমাদের প্রথমটা আমরা জানলাম যে ওয়েবসাইট এবং কন্টেন্ট সম্বন্ধে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে ডোমেইন হোস্টিংটা কি। আচ্ছা, প্রথমে আমরা যদি ডোমেইন নিয়ে আলোচনা করি, ডোমেইন হলো ইন্টারনেটের একটি অ্যাড্রেস যা একটি ওয়েবসাইটের নামের জন্য ব্যবহার করা হয়। এখন আপনাদের যে ফেসবুক আছে, ফেসবুক একটা কি ওয়েবসাইট না? তো ওই ফেসবুকটা যে আমাদের একটা ডোমেইন নাম, ওটা কি নাম দিয়ে তৈরি হয়েছে, ফেসবুক.কম। গুগলটা কি দিয়ে তৈরি হয়েছে, গুগল.কম। এখন আমি যে আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইছি, সেটার নাম কি দিয়েছিলাম আমি, freelancerrashed.com। তাহলে কোনো একটা ওয়েবসাইটের যে নামটা থাকে বা যে অ্যাড্রেসটা থাকে, সেটাকেই বলা হয় কি, যে ডোমেইন। এখন আমি আপনাকে বললাম যে আপনি আমার ওয়েবসাইটটা ভিজিট করেন, এখন আপনাকে জাস্ট এই কথাটাই বললাম যে আপনি আমার ওয়েবসাইটটা ভিজিট করেন। তো আপনাকে তো আমাকে একটা অ্যাড্রেস দিতে হবে, তাই না? অ্যাড্রেস না দিলে তো আপনি আপনার আমার ওয়েবসাইটের মধ্যে ঢুকতে পারবেন না, বা আমার ওয়েবসাইট কোনটা সেটা তো আপনি জানেন না। তাহলে সেই ক্ষেত্রে ডোমেইন হলো ইন্টারনেটের একটা অ্যাড্রেস। যেহেতু আমার ওয়েবসাইটটা কি ইন্টারনেটেই সার্চ করতে হবে বা ইন্টারনেটে পাওয়া যাবে, অফলাইনে কিন্তু সার্চ করলে পাওয়া যাবে না। তাহলে ডোমেইন হলো ইন্টারনেটের একটা অ্যাড্রেস যা একটি ওয়েবসাইটের নামের জন্য ব্যবহার করা হয়। ডোমেইন একটি স্থায়ী ও ইউনিক আইডেন্টিফায়ার হয়। এই ডোমেইনটা স্থায়ী হয় এবং ইউনিক আইডেন্টিফায়ার হয়। স্থায়ী বলতে কি, যে আমি এই ডোমেইনটা 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 5 বছরের জন্য কিনে নিতে পারি। আমার এই ডোমেইনটা স্থায়ী বলতে বোঝায় যে আমি যতদিন
এই ডোমেইনটা কিনে নিব ততদিন এই ডোমেইনটা আমার থাকবে, এই ডোমেইনটা কেউ নিতে পারবে না। তো সেম ভাবে আমি যদি এখানে যাই, জাস্ট আমি যদি একটা ডোমেইন হোস্টিং এর একটা যদি আমি ওয়েবসাইটে যাই, এই জায়গায় গিয়ে যদি আমি আমার এই ডোমেইনটা সার্চ করি, যে আমার যে ওয়েবসাইটের নাম ছিল যে freelancerrashid.com, ওইটা লিখে যদি সার্চ করি, তাহলে তারা কি বলবে যে তোমার ডোমেইন অলরেডি টেকেন, এটা তুমি নিতে পারবে না, এটা পারচেজ হয়ে গেছে। তাহলে এতে কি বুঝলাম, যে আমার যে ডোমেইনটা থাকবে ওই ডোমেইনটা আমার কি, যে একবারে স্থায়ী, যে আমি এটা কিনে নিয়েছি বা যে কেউ এটা কিনে নিয়েছে, এটা তুমি ইউজ করতে পারবা না। আর এটা ইউনিক কি জন্য বললাম, যে আমার যে ডোমেইনের লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি যতদিনের জন্য আমার ডোমেইনটা কিনবো, ততদিন এই ওয়েবসাইটের লিঙ্ক কেউ কিনতে পারবে না। অর্থাৎ আমি যে এই ডোমেইনটা কিনবো 5 বছরের জন্য, এই 5 বছরের জন্য এই ডোমেইনটা কেউ কিনতে পারবে না। এবং আমি যার থেকে ডোমেইনটা কিনবো, যে ওয়েব হোস্টিং এর যারা প্রোভাইডার, যাদের কাছে আমি এই ডোমেইনটা কিনবো, তারা এই সেম লিঙ্কটা বা এই সেম ডোমেইনটা আমার সাথে যতদিন চুক্তি হবে, ধরে নিলাম 5 বছর, এই 5 বছর তারা কারো কাছে এটা সেল করতে পারবে না। তার মানে কি, এটা আমার কি একবারে ইউনিক আইডেন্টিফায়ার, মানে এটা এই লিঙ্ক আর কারো থাকবে না, আমি যতদিন এটা কিনে রাখবো ততদিন আমার কাছেই থাকবে। এই লিঙ্ক কারো কাছে সেম টু সেম হতে পারে না। আচ্ছা, এরপরে আমরা কি দেখবো, যে ওয়েবসাইট কয় ধরনের হয়ে থাকে। আচ্ছা, হোস্টিংটা তো বললাম না, তাহলে ডোমেইন বললাম। ডোমেইনটা কি, যে ডোমেইন আমাদের, আবারও বলি এটা মুখস্থ করেন, যে ডোমেইন হলো ইন্টারনেটের একটি অ্যাড্রেস, যা একটি ওয়েবসাইটের নামের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ডোমেইন একটি কি স্থায়ী ও ইউনিক আইডেন্টিফায়ার হয়, এবং এটা ওয়েবসাইটের ইউআরএল অংশ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমাদের ওয়েবসাইটের ইউআরএল কোন জায়গায় দিই, এই জায়গায় দেওয়া হয়। তাহলে আমাদের ওয়েবসাইটের ইউআরএল এ এই ডোমেইনটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এখন আসি আমরা যে ডোমেইনের উদাহরণ কি কি। যেমন আমরা যদি ডোমেইনের উদাহরণগুলো দেখি, এটা হতে পারে যে google.com হতে পারে, তারপর facebook.com হতে পারে, এরপরে freelancerrashid.com হতে পারে, এরপরে আরো অনেকগুলো নাম থাকতেই পারে। তো এগুলোকে কি বলা হয়, ডোমেইন। তো এই ডোমেইনের মধ্যে আবার প্রকারভেদ আছে। যেমন আমি যদি এখানে দেখেন কি লিখলাম, যে google.com, তারপরে facebook.com, তাহলে এখানে দুইটা জিনিস দেখাচ্ছে, একটা হলো গুগল আর একটা হলো .com। যে এই যে আমাদের একটা লিঙ্ক থাকে, এই লিঙ্কের পরে .com, .net, তারপরে .edu, .government, এরকম অনেক কিছু থাকে। আসলে এই জিনিসগুলো কি, এই ফার্স্টের জিনিসটা কি আর বা এই শেষের জিনিসটা কি। তাহলে আমরা যদি এখানে ফার্স্টেরটাই দেখি, যে গুগল, বা এখানে যদি আমরা ফ্রিল্যান্সার রাশেদ দেখি, তাহলে এটা হলো কি, এটা হলো কোম্পানি, কোম্পানির বা ডোমেনের নাম। তাহলে আমার যে ওয়েবসাইটটা, আমার ওয়েবসাইটটা কিভাবে তৈরি করা হয়েছে, যে freelancerrashid.com, তাহলে আমার ওয়েবসাইটের ডোমেন কোনটা, এই ফ্রিল্যান্সার রাশেদ হচ্ছে আমার ডোমেন। এবং আমাদের যদি স্কিল গেইন একাডেমির যে আমাদের ওয়েবসাইটটা আছে, ওই স্কিল গেইন একাডেমির আমাদের ডোমেন কোনটা, স্কিল গেইন একাডেমি। তাহলে এই যে আমাদের ওয়েবসাইটের যে নামটা দেওয়া যাচ্ছে, সেটা হলো কি আমাদের কোম্পানির বা আমাদের ডোমেনের নাম। এখন এই .comটা কি, এই .comটাকে বলা হয় টপ লেভেলের ডোমেইন এক্সটেনশন, অর্থাৎ টপ লেভেল ডোমেইন এক্সটেনশন। এই যে .com আছে না, এই .comটাকে বলা হয় টপ লেভেল ডোমেইন এক্সটেনশন, অর্থাৎ ডোমেইনের একটা এক্সটেনশন। এটা আমাদের .com হতে পারে, যেমন এখানে দিলাম .com হতে পারে, তারপরে এটা .net হতে পারে, তারপর .org হতে পারে, .government হতে পারে, .edu হতে পারে, আরো অনেক কিছু আপনারা দেখতে পাবেন। আমাদের ওয়েবসাইটে যে ফ্রিল্যান্সার আছে .comই হবে এমনটা না, আমাদের যে স্কিল গেইন একাডেমি .com হবে এমনটা না। এখানে অনেক কিছু হতে পারে, সেটাকে কি বলা হয়, একটা ডোমেইন এক্সটেনশন বলা হয়। আচ্ছা, .com তো আমরা সারা জীবনে দেখে আসলাম যে .com হয়, তাহলে .com এর আসলে আমাদের ফুল মিনিংটা কি, এটা ফুল মিনিং হলো কমার্স। .com মানে হচ্ছে, কম মানে হচ্ছে কি, কমার্স। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে নেটের কথা যদি দেখি, নেট থেকে কি বোঝায়, নেট থেকে হলো নেটওয়ার্ক, এগুলো জেনে রাখবেন। আর ওআরজি থেকে কি বোঝায়, ওআরজি থেকে হচ্ছে অর্গানাইজেশন, এটাতে হবে অর্গানাইজেশন। আর গভ থেকে কি হবে, গভর্নমেন্ট, গভর্নমেন্ট যে ওয়েবসাইট গুলো সেগুলোতে পাবেন। আর আমাদের এডুকেশনাল যে ওয়েবসাইট গুলো, যেমন দিনাজপুর বোর্ড, তারপরে আমাদের যে আলাদা যে বোর্ড, ঢাকা বোর্ড, ওইগুলোর কি হবে, ইডু থেকে হলো এডুকেশন। এইগুলো আপনারা আহ মনে রাখতে পারেন।
আচ্ছা, এই হলো ডোমেনের আমাদের সংক্ষিপ্ত একটা বিবরণ আমরা দিলাম। আচ্ছা, হোস্টিং কি? হোস্টিংটা যদি দেখি, যে হোস্টিং প্রদানকারী কোম্পানির সার্ভারে ব্যবহারকারীর ডেটা কি করে অবস্থান করা হয়। অর্থাৎ আমার যে এখানে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে যে ইমেজ গুলো আছে, তারপর এখানে যে কন্টেন্ট আছে, তারপর এখানে আমার যে ভিডিও আছে বা টেক্সট আছে, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে কি ফ্রি ফ্রি আসছে? না, ফ্রি ফ্রি আসে নাই। এটা আমাদের হোস্টিং একটা কিনে নিতে হয়েছে। আপনি এক কথায় হোস্টিংটাকে বলতে পারেন একটা মেমোরি কার্ড, বলতে পারেন আপনার একটা হার্ড ডিস্ক, বলতে পারেন আপনার একটা যে এসএসডি, বলতে পারেন আমাদের কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যে কি থাকে, আমরা আমাদের ফাইলগুলো রাখি, বা আমাদের একটা 4 জিবি মেমোরির মধ্যে ওই 4 জিবি যতটুকু জায়গা, ততটুকু জায়গার মধ্যেই আমরা কিন্তু আমাদের ফাইলগুলো বা পিকচার গুলো বা ইমেজ বা আমাদের যে গান আছে সেগুলো আমরা রাখতে পারি। সেম ভাবে আমাদের যে এই কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো একটা হোস্টিং এর মধ্যে রাখা হয়। তো সেটাকে আপনি কি বলতে পারেন, মেমোরি কার্ড বলতে পারেন, সার্ভার বলতে পারেন, যেটাই বলেন না কেন। তো হোস্টিং হচ্ছে কি, আমার ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো আমরা যে জায়গার মধ্যে রাখবো সেটা হলো হোস্টিং। তো আমরা যার কাছে হোস্টিংটা কিনেছি, তাদের হয়তোবা হতে পারে সেটা আমেরিকায় বা যে কোনো একটা দেশে, তাদের একটা সার্ভার এক জায়গায় বসানো আছে। ওই সার্ভারের মধ্যে আমাদের এই ডাটাগুলো তাদের সার্ভারে কি করা আছে, সংরক্ষণ করা আছে। আমরা যখনই এখানে একটা রিলোড দিই, যখন আমরা একটা রিলোড দিই, তখন এই রিলোডটা একটা রিকোয়েস্ট হিসেবে চলে যায় কার কাছে? যার কাছে আমরা এই হোস্টিংটা কিনছি তার কাছে একটা রিকোয়েস্ট চলে যায়, যে আমি আমার এই যে তথ্যগুলো আছে, যে ফাইলগুলো আছে, এগুলো আমি দেখতে চাই। তো তার কাছে রিকোয়েস্ট যায়, তারপর সে কি করে, আমার এই ওয়েবসাইটের মধ্যে এই কন্টেন্ট গুলো লোড করে দেয়। তাহলে হোস্টিং প্রদানকারী কোম্পানির সার্ভারে ব্যবহারকারীর ডেটা অবস্থান করা হয়। অর্থাৎ আমাদের যে এই ডেটাগুলো আছে, এগুলো হোস্টিং প্রোভাইডার যারা, তাদের কাছে আমাদের এগুলো কি সংরক্ষণ করা আছে। আচ্ছা, এরপরে হোস্টিং সম্পর্কে একটি সাধারণ ধারণা হলো, একটি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন তার সমস্ত ফাইল, ডেটাবেস, ছবি, ভিডিও ইত্যাদি সার্ভারে সংরক্ষণ করে। যেটা বললাম যে তাদের সার্ভারে এটা সংরক্ষণ করে, এবং ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনটি ইন্টারনেটে উপস্থিত রাখে। অর্থাৎ আমাদের যে এই যে জিনিসগুলো তাদের কাছে আছে, তো এটা আমাদের কি অল টাইম ইন্টারনেটের মধ্যে থাকে। এখন আমি যে এখানে রিকোয়েস্ট করবো তারপর যে আসবে এমনটা না, এখন এটা সবসময় ইন্টারনেটের মধ্যে আছে, যখনই কেউ সার্চ করবে তখনই এখানে আমার এটা শো করবে। এক কথায় যদি আমরা বলি, তাহলে ওয়েবসাইটের কন্টেন্ট গুলো আমরা যে জায়গার মধ্যে রাখি সেটাই হচ্ছে কি হোস্টিং। আচ্ছা, এরপরে ওয়েবসাইট কয় ধরনের হয়ে থাকে, ওয়েবসাইট কয় ধরনের হয়ে থাকে এবং কি কি ওয়েবসাইট? মূলত বিজনেস যে ওয়েবসাইট গুলো, এই ওয়েবসাইট গুলো মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা ই কমার্স রিলেটেড ওয়েবসাইট, আর একটা কি সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। তো আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা ই কমার্স রিলেটেড ওয়েবসাইট। কিভাবে বুঝলাম? কোনো ওয়েবসাইটের মধ্যে যদি প্রোডাক্ট থাকে বা প্রোডাক্ট যদি কেনাকাটা করা যায়, তাহলে সেই ওয়েবসাইটটা কি একটা ই কমার্স রিলেটেড ওয়েবসাইট। যেমন এই আমার ওয়েবসাইটের মধ্যে কি আছে, প্রোডাক্ট আছে, প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের প্রাইস আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটা কি, বা এখানে আমাদের অ্যাড টু কার্ট করলে এখান থেকে প্রোডাক্টটা পারচেস করা যায়, এটা হলো আমাদের ই কমার্স রিলেটেড ওয়েবসাইট। আর সার্ভিস রিলেটেড ওয়েবসাইট কোনগুলো? যেসব ওয়েবসাইটে যেমন কার রিপেয়ারিং থাকে, সার্ভিস, তারপরে যে এসি সার্ভিসিং থাকে, তারপরে আরো যে ফ্রিজ সার্ভিসিং থাকে, এই সার্ভিস যারা দিয়ে থাকে, বা ডিজিটাল মার্কেটিং এর যে এজেন্সি বা যে কোনো এজেন্সি টাইপের যে ওয়েবসাইট গুলো থাকে, সেগুলোকে বলা হয় কি সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। এছাড়াও পোর্টফোলিও ওয়েবসাইট হয়ে থাকে, ব্লগ ওয়েবসাইট হয়ে থাকে, অনেক ধরনের ওয়েবসাইট হয়ে থাকে। তবে বিজনেস রিলেটেড ওয়েবসাইট হচ্ছে দুই ধরনের, একটা হলো ই কমার্স রিলেটেড, আর একটা আমাদের সার্ভিস রিলেটেড। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয়, আমার যে এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আমার কিভাবে তৈরি করা হয়েছে। আমরা তো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করলাম, ওয়ার্ডপ্রেস এর মধ্যে একটা থিম ইনস্টল করলাম, থিমের মধ্যে একটা টেমপ্লেট বানাই, এখানে আমরা খুব সহজে 5 মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করতে পারলাম। তো আসলে আমাদের এই ওয়েবসাইটটা কিভাবে তৈরি হয়? অনেকগুলো কোডিং এর সমষ্টিতে একটি ওয়েবসাইট বানানো হয়, এটি ওয়েব ডেভেলপার গুলো করে থাকে। আমরা যেসব সিএমএস, সিএমএস বলতে বোঝায় যে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, আমরা যেসব সিএমএস ওয়েবসাইট গুলো দেখে থাকি, যেমন ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো, শপিফাই দিয়ে, স্কোয়ার স্পেস দিয়ে, এগুলো কি করছে, ডেভেলপার গুলো কোডিং করে তারা তৈরি করে রেখেছে। ঠিক আছে, আমরা শুধুমাত্র এই টেমপ্লেট গুলো ইউজ করে কি করি, আমরা ওয়েবসাইটের জন্য ব্যবহার করি। কিন্তু আমরা যে এই টেমপ্লেটটা দেখতে পাচ্ছি বা এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটা একটা কোডিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে। এটা কে করেছে? ডেভেলপার গুলো করেছে। তারপরে আমরা এই টেমপ্লেটটা ইউজ করতে পারতেছি। আমরা যদি এখানে ওয়েবসাইটের মধ্যে
ইন্সপেক্ট করি, এই যে ইন্সপেক্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে অনেকগুলো কোড দেখাবে। এই যে কোড দেখতে পাচ্ছি, দেখছেন? এই যে কোড গুলো দেখা যায়, এই কোডের সমন্বয়ে আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। আচ্ছা, তাহলে এই যে কোডটা করছে, এত সব কোড আমাদের বোঝার দরকার নাই। আমাদের যেহেতু আমরা ট্র্যাকিং করব, ট্র্যাকিং করতে হলে আমাদের কিছু জিনিস জানতে হবে, যেটা আপনাদের এমন ভাবে শেখানো হবে যে এটা কোডিং মনেই হবে না আপনাদের। তো একটা ওয়েবসাইট আমরা কি জানলাম, যে সেটা আমরা সিএমএস এ ইউজ করি, আর যেটাই ইউজ করি না কেন এটা ডেভেলপার বানাইছে। কিভাবে বানাইছে? কোড দিয়ে বানাইছে। তাহলে কোডের আমাদের বেসিক স্ট্রাকচারটা কিরকম হতে পারে আমরা যদি দেখি, তাহলে আমরা দিলাম মনে করেন বেসিক, মানে কোডিং এর যে বেসিক স্ট্রাকচারটা, এটা আসলে কিভাবে হতে পারে বা কিরকম হয় সেটা আমরা একটু জানার চেষ্টা করি, বা এটা আমাদের কাজে আসবে যখন আমরা কোডিং এর জন্য একটু কাজ করব। যেমন আমাদের এখানে সর্বপ্রথম এইচটিএমএল দিয়ে এটা তৈরি করা হয়ে থাকে, এইচটিএমএল সিএসএস দিয়ে। তো এটা এইচটিএমএল থাকে, এরপরে সর্বপ্রথম কি থাকে? হেড থাকে, হেড ট্যাগ থাকে। আচ্ছা, হেড ট্যাগের মধ্যে আমাদের যে ট্যাগ গুলো থাকবে, ওই ট্যাগের মধ্যে একটা স্টার্টিং ট্যাগ থাকে আর একটা ক্লোজিং ট্যাগ থাকে। তো ক্লোজিং ট্যাগটা হলো কি, স্টার্টিং যে ট্যাগটা আছে সেই ট্যাগটাই হলো ক্লোজিং ট্যাগ। শুধুমাত্র একটা এখানে বোঝার উপায় হচ্ছে কি, এটার সামনে একটা স্ল্যাশ থাকে, জাস্ট এটাই। তাহলে আমাদের স্টার্টিং যে ট্যাগটা সেটা হলো কি, হেড ট্যাগের দুই পাশে দুইটা লেস দেন বা গ্রেটার দেন আছে। আর ক্লোজ কোনটা, একবারে ক্লোজ ট্যাগ হচ্ছে কোনটা, সামনে তার একটা স্ল্যাশ থাকবে। তাহলে আমাদের এই দুইটা ট্যাগ কিন্তু আমরা বুঝতে পারলাম। এই হেড ট্যাগের মধ্যে আমাদের ওয়েবসাইটের টাইটেলটা থাকে। এটা আপনাদের মুখস্থ করতে হবে না, জাস্ট আমরা এখান থেকে আইডিয়াটা নিই। এখানে কি থাকে? আমাদের ওয়েবসাইটের টাইটেল থাকে, ইয়োর ওয়েবসাইট টাইটেল। আচ্ছা, প্রতিটা ট্যাগের জন্য আমাদের কি থাকে? ক্লোজিং ট্যাগ থাকে। যেমন আমাদের টাইটেলটা কি একটা ট্যাগ, এই ট্যাগের মধ্যে আমাদের একটা কি করতে হবে? ক্লোজ করে দিতে হবে। তাহলে ক্লোজিং ট্যাগ আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি থাকে? যেমন বডি থাকে, অর্থাৎ একটা মানুষের কি কি থাকে। একটা মানুষের যদি আপনি চিন্তা করেন, তাহলে একটা মানুষের হেড অর্থাৎ মাথা থাকে, হেড থাকলো। এরপরে হেডের মাথার পরে সর্ব যে বডিটা আছে সেটাকে কি আমাদের বডিতে চিনি আমরা। তাই এখানে একটা বডি আছে, মনে করেন একটা বডি আছে। এই বডির মধ্যে আমাদের কি থাকবে? ওয়েবসাইটের কন্টেন্ট গুলো থাকবে। এখানে ইওর ওয়েবসাইট কন্টেন্ট, এখানে থাকবে ওয়েবসাইট কন্টেন্ট। তাহলে বডির আমাদের কি থাকবে? একটা ক্লোজিং ট্যাগ থাকবে, তাই না? ক্লোজিং ট্যাগটা আমরা কি করবো? এখানে একটা স্ল্যাশ দিব। এগুলো আমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট আপনারা এখানে নিয়মটা দেখেন যে আসলে যে একটা কোডিং এর এই বিষয়গুলো, বেসিক স্ট্রাকচারটা কি। আচ্ছা, এখন এখানে আমাদের এই বডির মধ্যে কি জিনিস থাকে? ফুটার থাকে, আমাদের পা থাকে না? তো সেম ভাবে এখানেও কিন্তু ফুটার থাকে। ফুটারের আবার কি থাকবে? ক্লোজিং ট্যাগ থাকবে। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে একবারে নিচে নামাই দিই, তাহলে আপনাদের আর একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমাদের যে এখানে এই যে আমাদের কোডিং গুলো যে হয়, এই কোডিং গুলো যে আমরা দেখলাম ইন্সপেক্ট করে, এই কোডিং গুলো কি দিয়ে তৈরি? এইচটিএমএল সিএসএস দিয়ে তৈরি, বা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি, বা আরো কোডিং দিয়ে তৈরি। তো এখানে আমাদের এই কোডিং এর মধ্যে তিনটা সেকশন থাকে, একটা হচ্ছে হেড সেকশন, একটা বডি সেকশন, আর একটা কি ফুটার সেকশন আমাদের থাকে। তো এইগুলোর মধ্যে আমাদের যে হেডটা আছে, হেডের মধ্যে আমাদের ওয়েবসাইটের নাম থাকবে। অনেক সময় আমরা যখন কোড করব, ওই কোড গুলো কোথায় বসাবো? হেড ট্যাগের মধ্যে গিয়ে বসাইতে হয়। এরপর কি আছে? বডি আছে, তারপরে কি আছে? ফুটার আছে। জাস্ট এইটুকু আমাদের বুঝলেই এনাফ যে আমাদের ওয়েবসাইটের মধ্যে হেড ট্যাগ থাকে, হেড ট্যাগের আবার ক্লোজিং হেড ট্যাগ থাকে। চেনার উপায় কি? এই যেটা ক্লোজ হবে সেটার সামনে একটা স্ল্যাশ থাকবে। এরপরে কি থাকে? বডি থাকে, আর কি থাকে? একটা ওয়েবসাইটের মধ্যে ফুটার থাকে। জাস্ট এটুকু আমরা যদি মনে রাখি তাহলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এই হলো আমাদের যে ওয়েবসাইট কিভাবে তৈরি হয় এবং ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচারটা আমরা জানলাম। এখন আমাদের একটা কি তৈরি করতে হবে? গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করতে হবে। তা আসলে ট্যাগ ম্যানেজারটা কেন তৈরি করবো, বা ট্যাগ ম্যানেজারটা কি, সেটা আগে আমাদের জানা দরকার। ট্যাগ ম্যানেজার হলো গুগলের একটি প্রোডাক্ট। এই যে গুগল ট্যাগ ম্যানেজারটা দেখতেছেন, এটা হলো গুগলের একটি কি প্রোডাক্ট বা টুলস বলতে পারেন, গুগলের একটি টুলস। আমরা যখন নর্মালি কনভার্সন ট্র্যাকিং করতাম, তখন অনেক ধরনের কোড আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাতে হতো। ধরুন আমি একটা এখন কোড করব,
ওই, বা আমরা এখন একটা কোনো ট্র্যাকিং করতে চাই, ট্র্যাকিং করলে আমাকে তারা কিন্তু একটা কোড দিয়ে দেয়। ওই কোডটা দিলে সে কি বলে, যে তুমি তোমার ওয়েবসাইটের ব্যাকএন্ডের মধ্যে যে হেড ট্যাগ আছে ওই জায়গার মধ্যে তুমি কোডটা বসায় দাও। এরকম কিন্তু আমরা নর্মালি যে কনভার্সন ট্র্যাকিং গুলো করে থাকি সেগুলোতে কিন্তু এটা দেখা যায়। কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের কোনো কোডিং ছাড়াই খুব সহজে আমাদেরকে যে কোনো প্রকার মার্কেটিং ট্র্যাকিং করতে হেল্প করবে। অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের থার্ড পার্টি হিসেবে হেল্প করবে। যে আমাদের যে কোডিং গুলো আমরা ওয়েবসাইটের মধ্যে করতাম, বা আমরা কোনো একটা ট্র্যাকিং করার জন্য যে কোডগুলো আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাইতাম, গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে যে তোমার ওয়েবসাইটের মধ্যে কোনো কোড বসানোর দরকার নাই, তুমি কোডগুলো আমাকে দাও বা আমার এখানে বসাও। গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে আমি তোমার হয়ে ওয়েবসাইটের মধ্যে বসাই দিব। তাহলে গুগল ট্যাগ ম্যানেজারটা কি একটা টুলস, এবং এটা আমাদের থার্ড পার্টি হিসেবে কাজ করতেছে। যে ওয়েবসাইটের মধ্যে কোনো কোডিং ছাড়াই আমরা খুব সহজে যে কোনো প্রকার মার্কেটিং ট্র্যাকিং করতে এই গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের হেল্প করবে। তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের কাজ হলো কি, সরাসরি ওয়েবসাইটে কোনো একটি কোড বসাতে হেল্প করবে উইথাউট এডিটিং দা ওয়েবসাইট সোর্স কোড। অর্থাৎ আমাদের ওয়েবসাইটের কোনো কোডের এডিটিং ছাড়াই আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা ট্যাগ গুলো করতে পারবো বা সব ধরনের কোডিং গুলো করতে পারবো। আচ্ছা, এই যতটুকু বললাম এতটুকু বুঝছেন কিনা বলেন? এই যতটুকু আলোচনা করলাম, বা এতে কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোশ্চেন থাকলে বলতে পারেন, চ্যাট বক্সে বলতে পারেন। আচ্ছা, ট্যাগ ম্যানেজারটা আবার বলেন। তো এটা আমরা আস্তে আস্তে যখন ক্রিয়েট করতে যাবো একটু পরে, তখন আমরা বুঝতে পারবো। আমরা যে এই ওয়েবসাইটের মধ্যে যে আমরা ট্র্যাকিং গুলো করব, যেমন পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, এগুলো হয়তো বা আপনাদের ইভেন্ট গুলো আমি ফার্স্ট ক্লাসের দিন বলেছিলাম। তো এই যে আমরা ইভেন্ট গুলো সেট আপ করবো, যেমন পেজ ভিউ, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, এই ইভেন্ট গুলো যে আমরা সেট আপ করবো, এই ইভেন্ট গুলো সেট আপ করতে আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারটা কি করবে, আমাদের হেল্প করবে। এই গুগল ট্যাগ ম্যানেজারটা কি, গুগল ট্যাগ ম্যানেজার হলো গুগলের একটি প্রোডাক্ট বা টুলস। আমরা যখন নর্মালি কনভার্সন ট্র্যাকিং করতাম, তখন অনেক ধরনের কোড আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাতে হতো। কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের কোনো কোডিং ছাড়াই খুব সহজে আমাদেরকে যে কোনো প্রকার মার্কেটিং ট্র্যাকিং করতে হেল্প করবে। সহজে আমাদের যে আমরা মার্কেটিং ট্র্যাকিং গুলো যে করবো, এগুলো আমাদের ট্র্যাকিং করতে হেল্প করবে। তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের কাজ হলো কি, সরাসরি ওয়েবসাইটে কোনো একটি কোড বসাতে হেল্প করবে উইথাউট এডিটিং দা ওয়েবসাইট সোর্স কোড। অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে আমরা কোনো সোর্স কোড যে কোডগুলো আছে ওই কোডগুলো আমরা কোনো এডিটই করবো না, হাতে দিব না। মনে করেন আমার ওয়েবসাইটের মধ্যে এটা ক্লায়েন্ট কিভাবে কিভাবে কোড করছে না করছে, ওই জায়গার মধ্যে আমি কোড গুলো বসাইলাম, কোড এডিট টিডিট করলাম। একসময় তার ওয়েবসাইটটা প্রবলেম হতে পারে, বা তার ওয়েবসাইট কোনো একটা ঝামেলা হয়ে গেল, বা তার ওয়েবসাইট কাজ করতেছে না। তো আমরা তো একজন ডিজিটাল মার্কেটার, আমরা যদি ওই কোডিং এ হাত দিই বা কোডিং এ যদি আমরা কোড গুলো করি, তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের প্রবলেম হতে পারে, বা কোডিং দেখে আমরা অনেকে ভয় পাই। তো আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কি বলতেছে, যে তোমার ওয়েবসাইটের মধ্যে যে তুমি ট্র্যাকিং গুলো করবা, ট্র্যাকিং করতে যে কোডিং গুলো করতে হয়, এগুলো তোমার করার দরকার নাই, তুমি ট্যাগ গুলো আমাকে দাও। গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে তুমি আমাকে দাও, আমি এগুলো তোমার হয়ে ওয়েবসাইটের মধ্যে কারেক্টলি ভাবে বসাই দেবো। জাস্ট এইটুকু আপাতত বুঝেন, এরপরে আমরা আরো বিস্তারিত বুঝাবো। বুঝতে পারছেন এইটুকু যতটুকু বললাম? আচ্ছা, এখন আমরা দেখি যে একটা গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয়। তাহলে আমরা গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করার জন্য এখানে সার্চ করি গুগল ট্যাগ ম্যানেজার। জাস্ট এখানে আমরা সার্চ করব। সার্চ করলে আমাদের প্রথমে যে লিঙ্কটা আসবে এটাতে আমরা ক্লিক করে দেবো, গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট, অনেকগুলো অ্যাকাউন্ট আছে। তো আপনাদের এখানে কোনো অ্যাকাউন্ট থাকবে না, এই জায়গায় ফাঁকা থাকবে। তো এখানে আপনাদের মাঝখানে হয়তো বা লেখা থাকবে ক্রিয়েট অ্যাকাউন্ট, বা যে কোনো এক জায়গায় ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটা থাকবে। আপনারা যেহেতু আপনাদের অ্যাকাউন্ট নাই, নতুন করে আমরা একটা ক্রিয়েট করবো এবং একবার বেসিক থেকে দেখাবো, তাহলে সেক্ষেত্রে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে বলতেছে যে তোমার যে অ্যাকাউন্টটা হবে ওই অ্যাকাউন্টের একটা নাম দাও। তাহলে আমাদের যে ওয়েবসাইটের নামটা আছে না, ওই ওয়েবসাইটের নাম অনুযায়ী আমরা একটা বানাই ফেলবো। তাহলে আমার ওয়েবসাইটটা কি,
যে shop ডট ফ্রিল্যান্সার রাশেদ ডট কম। তাহলে আমি এখান থেকে জাস্ট দিলাম যে shop ফ্রিল্যান্সার রাশেদ, জাস্ট এটুকু আমরা একটা নাম দিলাম। অর্থাৎ কি আমার যে ট্যাগ ম্যানেজারটা আমি ক্রিয়েট করতেছি ওই ট্যাগ ম্যানেজারের একটা নাম দিতে বলতেছে, তো যে কোনো আমি একটা নাম দিয়ে দিলাম। এরপরে এখানে বলতেছে তোমার কান্ট্রি দাও, কান্ট্রিটা কি কি হিসাবে দিব, যে আমার ক্লায়েন্টের যে কান্ট্রি বা সে যে জায়গায় প্রোডাক্টটা সেল করে সেই জায়গায় তো কান্ট্রি দিতে হবে, তাই না? তো কান্ট্রি আমরা এখান থেকে ক্লায়েন্টের যে কান্ট্রি সেই কান্ট্রিটা আমরা এখান থেকে দিয়ে দিব। তাহলে আমি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম, আমাদের কান্ট্রি যে বাংলাদেশ দিয়ে দিলাম। এটা এখান থেকে টিক মার্ক দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এরপরে আমাদের এখানে যে একটা অ্যাকাউন্ট তৈরি করবো, এইটুক পর্যন্ত আমাদের কি হলো, একটা অ্যাকাউন্ট তৈরি হবে। কি অ্যাকাউন্ট? গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। এখন গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের একটা অ্যাকাউন্ট থাকে যেটা হলো কন্টেইনার থাকে। কন্টেইনার বলতে কি বোঝায়, আপনি যদি সহজভাবে বুঝেন, তাহলে আমরা যদি ফেসবুকে পেজ তৈরি করি, আমাদের ফেসবুকে পেজ তৈরি করতে হলে আমাদের কিসের দরকার? ফেসবুক অ্যাকাউন্টের দরকার। আমাদের যদি অ্যাকাউন্টটাই না থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু কি করতে পারবো না, পেজ তৈরি করতে পারবো না। তাহলে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কি মাল্টিপল আমরা ফেসবুক পেজ তৈরি করতে পারি, এবং সেটা আমাদের আলাদা আলাদা বিজনেসের জন্য তৈরি করতে পারি। আমার একটা থাকলো কসমেটিক্স এর বিজনেস, কসমেটিক্স এর জন্য আমি আলাদা একটা পেজ খুললাম। আমার ওয়াচের জন্য একটা আমার আলাদা বিজনেস, ওই আলাদা বিজনেসের জন্য আমি আলাদা একটা পেজ তৈরি করলাম। তাহলে আলাদা আলাদা বিজনেসের জন্য কিন্তু আমরা আলাদা আলাদা পেজ তৈরি করতে পারি, কিন্তু কিসের আন্ডারে? আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে। তো সেম ভাবে আমরা এখানে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো কন্টেইনার তৈরি করতে পারি। এখন মনে করেন আমার একটা বিজনেস আছে, এই বিজনেসের মধ্যে আমার একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে আমি সবগুলো ট্র্যাকিং করতে চাই। তাহলে আমার যদি বিজনেস একটা হলো যে মনে করেন ফ্যানের ব্যবসা করি আমি, ফ্যানের একটা আছে, তারপরে একটা হলো টিভির, একটা হলো আমাদের রেফ্রিজারেটর, এগুলো আমাদের, বা একটা হলো এসির আমার বিজনেস আছে। তো আলাদা আলাদা বিজনেসের জন্য আমাদের কি করতে হয়, আলাদা আলাদা কন্টেইনার তৈরি করতে হয়, কিন্তু অ্যাকাউন্ট আমার একটাই চলবে, একটা অ্যাকাউন্ট দিয়েই হবে। তাহলে যদি আমার আলাদা আলাদা বিজনেস হয় বা আলাদা আলাদা যদি আমাদের যে আমরা মার্কেটিং গুলো করব, ট্র্যাকিং গুলো করবো আলাদা আলাদা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কন্টেইনার একটা তৈরি করতে হয়। তাহলে কন্টেইনারটা কি বললাম, এটা আমাদের যে ট্যাগ ম্যানেজার থাকবে, ট্যাগ ম্যানেজারের মধ্যেই আমাদের কন্টেইনার থাকবে, এবং এটা আমাদের যতগুলো বিজনেস থাকবে ততগুলো বিজনেসের জন্য আমরা কন্টেইনার তৈরি করতে পারি। তো এখানে আপাতত দুইটা জিনিস বুঝেন, একটা হলো ওয়েব কন্টেইনার আর একটা সার্ভার কন্টেইনার। আমরা যদি আমাদের কোর্স মডিউলটা দেখি, সেখানে কি দেওয়া ছিল, যে আমরা ব্রাউজার সাইট দেখবো, সার্ভার সাইট দেখবো। তো এই ব্রাউজার সাইট ট্র্যাকিং এর জন্য আপাতত আমরা এই ওয়েবটাকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, তার আগে এখানে কি বলছে, যে কন্টেইনার সেটআপের এই জায়গায় আমাদের যে ওয়েবসাইটের নাম আছে এখানে কন্টেইনার নেম দিতে বলতেছে। তাহলে কন্টেইনার নেম হিসেবে আমরা আমাদের ওয়েবসাইটের যে নামটা আছে ডট কম পর্যন্ত, এটা আমরা কপি করে এই জায়গায় দিয়ে দিতে পারি। এটা আমাদের কন্টেইনার নেম হিসেবে কাজ করবে। এইচটিটিপিএস টা কেটে দিলাম, এখানে আমি এটা কেটে দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম ব্রাউজার। এখানে আপনি যে কোনো একটা নাম দিতেই পারেন। তো আমি যেহেতু আমার এই বিজনেসের জন্য এটা করতেছি, এবং সেটা কি, যে ব্রাউজার সাইটের জন্য করতেছি, তাহলে ব্রাউজার দিলাম। তাহলে এটা আমাদের কি, ওয়েব সিলেক্ট করে আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবো। এরপরে এখানে আমাদের যে তাদের এগ্রিমেন্টটা আছে বা টার্মস এন্ড কন্ডিশন আছে, সেটা আমরা এখান থেকে ইয়েস করে দিয়ে ইয়েসে দিয়ে দেবো। তাহলে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, যে অ্যাকাউন্টটার নাম হলো কি, আচ্ছা এরকম একটা কোড আসবে, এটা আমরা কেটে দিব, আপাতত এটা আমাদের বোঝার দরকার না, এটা কেটে দিব। তো এখন মনে করেন আমার একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা হলো, এবং ট্যাগ ম্যানেজারের সাথে আমার একটা কি তৈরি করা হলো, কন্টেইনার। এই কন্টেইনারটার নাম কি, আমাদের ওয়েবসাইটের যে নাম সেই নামে আমরা একটা কন্টেইনার তৈরি করে ফেললাম। এখন মনে করেন আমার এটা কেটে গেল, পরবর্তীতে আমি কিভাবে ঢুকবো, আবার এখানে চলে যান, গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করেন। গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করলে এখানে আপনাদের অ্যাকাউন্ট পেয়ে যাবেন। আপনাদের যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাদের এখানে অনেকগুলো গুগল ট্যাগ ম্যানেজার থাকবে। তো আমরা যে আমাদের ওয়েবসাইট দিলাম, বা আমরা তো মনে রাখছি যে আমাদের এটা কি নাম, এই যে নিচে যাই, এই যে আমাদের নাম কি দিছিলাম, অ্যাকাউন্টের নাম কি দিছিলাম, সব ফ্রিল্যান্সার রাশেদ ডট কম। আমাদের কন্টেন্টের নাম ছিল কোনটা, এটা, এটাতে জাস্ট ক্লিক করলে আমরা ঢুকে যেতে পারবো। আচ্ছা, এই হলো আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের ড্যাশবোর্ড বা গুগল ট্যাগ ম্যানেজারের ইন্টারফেস। এবং এই জায়গায় আমরা আমাদের যে ট্র্যাকিং এর যে কাজগুলো সব কিছু আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারের দ্বারা করব, এবং এই জায়গায় আমাদের কাজগুলো হবে। তাহলে আমরা কি একটা ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করলাম, ট্যাগ ম্যানেজার কি সেটাও আমরা বললাম। এখন এখানে কিছু লেখা আছে, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ভার্সন, ওয়ার্ক স্পেস, তারপর ফোল্ডার কি, এই জিনিসগুলো আমরা যদি বিস্তারিত আলাপ আলোচনা করি, তাহলে
আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি যে আমাদের যে কথাগুলো আমরা লিখে রাখছি যে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যাগ ট্রিগার্স ভেরিয়েবল, ফোল্ডার্স, টেমপ্লেটস। আসলে এই জিনিসগুলো কি? আমাদের এখানে এই তিনটা জিনিস সব থেকে বেশি কাজে লাগবে। ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এই তিনটা জিনিস আমাদের সব থেকে বেশি কাজে লাগবে। তাহলে এগুলো আমরা জানি যে আসলে ট্যাগ কি, ট্রিগার কি, ভেরিয়েবল কি। তাহলে ট্যাগটা হলো কি, দ্য অ্যাকশন নেম দ্যাট উইল বি টেকেন অন দ্য ওয়েবসাইট। অর্থাৎ একটি ইভেন্টের নাম কি হবে, একটা ইভেন্টের নাম কি হবে, ট্যাগ সেটা ডিফাইন করে দেয়। এই যে ট্যাগটা আছে, এই ট্যাগটা ডিফাইন করে দিবে যে একটা ইভেন্টের নাম কি হবে। ইভেন্টের নাম কি কি হতে পারে? পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, তারপরে বিগিন চেক আউট, তারপর ভিউ কার্ট, এই যে রিমুভ ফ্রম কার্ট, এগুলো যে ট্যাগ বা এগুলো যে একটা ইভেন্ট, এই ইভেন্ট গুলো ডিফাইন করবে কে? এই ট্যাগে। এবং এই সব ইভেন্ট গুলো আমরা এই ট্যাগ অপশনে সেট আপ করতে পারবো। যেমন আমরা যে ট্যাগ গুলো সেট আপ করবো বা আমরা যে ইভেন্ট গুলো সেট আপ করবো, কি কি ইভেন্ট, পেজ ভিউ, অ্যাড টু কার্ট বা যেটাই করি না কেন, সবগুলো আমরা কিসে করব? এই ট্যাগ অপশনে করব। তাহলে ট্যাগটা কি? ট্যাগটা হলো একটি ইভেন্টের নাম কি হবে, ট্যাগ সেটা ডিফাইন করে দিবে। যেমন পেজ ভিউ, অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট, এগুলো কে ডিফাইন করবে? এই ট্যাগ ডিফাইন করবে। এই সবগুলো ইভেন্ট এই ট্যাগ অপশনে আমরা সেট আপ করবো। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমাদের এখানে এই যে ক্রিয়েট করার এখানে অপশন আসবে। তো এখানে আমি যদি যাই, এখানে গেলে এই যে নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করলে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, এগুলো দিয়ে আমরা ট্যাগ গুলো ক্রিয়েট করবো। তাহলে আজকে তো ট্যাগ ক্রিয়েট করবো না, আজকে শুধুমাত্র আমরা জানবো যে আসলে ট্যাগটা কি। তাহলে ট্যাগ আমরা যেটা জানলাম যে আমাদের যে ইভেন্ট গুলো আমরা ক্রিয়েট করব, অর্থাৎ ক্লায়েন্টের যে ইভেন্ট গুলো দরকার, সেগুলো আমরা কোথায় ক্রিয়েট করব? এই ট্যাগ অপশনে ক্লিক করব। বা এই যে আমাদের ইভেন্ট গুলোর নাম কি হবে সেটা কে ডিফাইন করে দিবে? ট্যাগ ডিফাইন করে দিবে। ঠিক আছে। এরপরে ট্রিগার। ট্রিগারটা কি? ট্রিগার হলো একটি ঘটনার নিশ্চিত শর্ত বা কার্যকর হতে পারে এমন একটি শর্তবিধি যা ট্যাগের প্রয়োগ হওয়ার আগে প্রস্তুত হওয়ার কার্যকর করে। অর্থাৎ এক কথায় যদি বলি আমি, যে ট্রিগারটা কি, এই যে আমি এখানে একটা ট্যাগ তৈরি করব, ট্যাগটা কি তৈরি করব? যে পেজ ভিউ ইভেন্ট আমি এটা তৈরি করব। বা একটা আমি ট্যাগ তৈরি করব, নাম কি? অ্যাড টু কার্ট। ওই অ্যাড টু কার্ট ট্যাগটা আমার কখন কাজ করবে সেটা নির্ধারণ করবে কে? এই ট্রিগার। যেমন আমরা একটা উদাহরণ দিছিলাম, ধরে নিলাম আমি যদি এখান থেকে দেখাই, এই এক্সাম্পলটাই যদি দিই আপনাদের, তাহলে এটা আরো ক্লিয়ার হবে। এই যে এই জিনিসটাতে যদি দেখাই আপনাদের, এই জিনিসটা দেখলে আপনাদের এটা আরো ক্লিয়ার হবে। তো ধরুন এখানে ট্রিগারটা কি, ট্রিগারটা আমি কি বললাম, যে ট্রিগার হলো একটি ঘটনা নিশ্চিত সত্য বা কার্যকর হতে পারে এমন একটি শর্তবিধি যা ট্যাগের প্রয়োগ হওয়ার আগে প্রস্তুত হওয়ার কার্যকর করে। অর্থাৎ যে আমি যে এখানে ট্যাগ গুলো তৈরি করব, এই ট্যাগ ম্যানেজারে যে আমি ট্যাগটা তৈরি করলাম, ওই ট্যাগটা কখন ফায়ার হবে বা ওই ট্যাগটা কখন কাজ করবে সেটাকে নির্ধারণ করে দিবে, এই ট্রিগার করে দিবে। তাহলে আমার এখানে যদি এই গুলিটা দিয়ে যদি আমি একজনকে মারতে চাই, তাহলে ওই লোকটাকে কখন আমি এই যে আমার যে এই যে জিনিসটা আছে, আঙ্গুলটা যে এখানে দিয়ে আমি এটাতে টানবো, এটা কখন টানবো, এটা এটা কখন তাকে গুলিটা করা হবে? যখন ওই মানুষটাকে কি করা হবে? টার্গেট করা হবে, বা আমার টার্গেট কমপ্লিট হবে। যখনই টার্গেটটা কমপ্লিট হবে তখনই আমার এটা টান দিব আমি, তাই না? তাহলে কি হলো এখানে, যে আমার এই ট্রিগারটা আমি কখন হবে? যখন আমার লোকটা টার্গেট করা হবে, তখনই আমার এই ট্রিগারটাকে আমি এটাকে টান দিব, বা তখনই আমার ট্যাগটা ফায়ার হবে। তাহলে এটা কি হলো? ট্রিগারটা আমরা কি বুঝলাম, যে আমি যে এখানে ট্যাগটা সেট আপ করবো, এই যে ট্যাগটা সেট আপ করবো, এই ট্যাগটা কখন এটা ফায়ার হবে। আমি ওয়েবসাইটের মধ্যে তো মানুষজন অনেকগুলো কাজ করতে পারে। যেমন এখানে এটা পেজ ভিউ করলো, ফর এক্সাম্পল পেজ ভিউ করলো, তারপর সে এখানে অ্যাড টু কার্ট করলো, তারপর এখানে অ্যাড টু কার্ট করার পর সে বিগিন চেক আউট করলো। আবার এখানে এমন একটা ইভেন্ট হতে পারে যে এখানে কত পার্সেন্ট স্ক্রল করলো, আবার এখানে সে একটা ক্লিক করলো। তো এই যে ইভেন্ট গুলো যে হচ্ছে, এই ইভেন্ট গুলো কখন ফায়ার হচ্ছে বা কখন এটা কাউন্ট করবে, সেটা কে বলে দিবে? এই ট্রিগার বলে দিবে। তো আমি এখানে আরো একটা যদি এক্সাম্পল দিই, মনে করেন আমি এখানে এই প্রোডাক্টটাতে গেলাম,
এই প্রোডাক্টের মধ্যে, এখানে এই প্রোডাক্টের মধ্যে কি লেখা আছে দেখেন, আমার ডোমেনের নামটার পরে প্রোডাক্ট লেখা আছে। মনে করেন এই প্রোডাক্ট আমি ভিউ করলাম, এখানে কি লেখা আছে, প্রোডাক্ট লেখা আছে। আবার যদি আমি এটাও ভিউ করি, তাহলে এখানে কি লেখা আছে, প্রোডাক্ট লেখা আছে। তাহলে যতগুলো আমি প্রোডাক্ট ভিউ করতেছি, ওই ভিউ করলে আমার এখানে একটা ইউআরএল এর মধ্যে একটা কি লেখা দেখা যাচ্ছে, প্রোডাক্ট। তাহলে আমি এখানে ট্রিগারটা সেট আপ করতে পারি যে তুমি ভিউ কন্টেন্ট তখনই হবা যখন ইউআরএল এর মধ্যে প্রোডাক্ট লেখাটা পাবা। আমি যখন একটা ভিউ কন্টেন্ট এখানে ট্যাগ আমি যখন ক্রিয়েট করব, তো ওই ট্যাগটাকে বলে দিতে পারি যে ভিউ কন্টেন্ট তুমি তখনই ফায়ার করবা, বা ভিউ কন্টেন্ট ইভেন্টটা তখনই কাজ করবে যখন তুমি এই ইউআরএল এর মধ্যে প্রোডাক্ট লেখাটা পাইবা। তাহলে এই প্রোডাক্ট লেখাটা যে থাকবে, এটা কোথায় আমরা ক্রিয়েট করব বা কোথায় কন্ডিশনটা দিব, সেই কন্ডিশনটা দিব আমরা ট্রিগারের মধ্যে। যে কোনো ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে যদি তুমি প্রোডাক্ট লেখাটা পাও, তাহলে তুমি ভিউ কন্টেন্ট ট্রিগার হিসেবে এটা কাউন্ট করবা। তাহলে এই যে আমার এই ইভেন্টটা যেটা আমার ফায়ার করবে, বা ইভেন্টটা যে আমার কাজ করবে, বা এই যে গুগল ট্যাগ ম্যানেজার যে বুঝবে যে এটা কোন ইভেন্ট, সেটা কোথায় কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনটা থাকবে আমার ট্রিগারের মধ্যে। এখন আমরা যখন একটা পুনরায় এখন যখন আমরা একটা ট্যাগ তৈরি করব, ওই ট্যাগের মধ্যে আমাদের ফেসবুক বলতেছে যে, এটা আমরা ক্লাসগুলোতে দেখবো, আমরা আপনাদের লিংক দিয়ে দিব, বা এখানে সোর্স গুলো কোথায় পাবেন সেটাও দিয়ে দিব। কারণ ফেসবুক বলতেছে যে তুমি যদি ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, বা বিগিন চেক আউট, বা যে কোনো তুমি ইভেন্ট সেট আপ করো না কেন, সেই ইভেন্টের সাথে আমাকে কিছু ইনফরমেশন সেন্ড করো। যে তুমি ভিউ কন্টেন্টটা সেট আপ করবা, ওই ভিউ কন্টেন্টের মধ্যে তোমার প্রোডাক্টের নাম কি সেটা আমাকে দাও, প্রোডাক্টের কারেন্সি কি সেটা তুমি আমাকে পাঠাও, এবং ওই প্রোডাক্টটা কারেন্সিটা কি ইউএসডি নাকি অন্য কিছু সেটাও তুমি আমাকে পাঠাও। তাহলে কোনো একটা ইভেন্টের সাথে আমরা যে এক্সট্রা যে আমরা ইনফরমেশন গুলো পাঠাবো, সেই এক্সট্রা ইনফরমেশন গুলোকে কি বলা হয়, ভ্যারিয়েবল বলা হয়। যেমন আমি যদি এখানে একটা ওয়েবসাইট চেক করি, তাহলে ভেরিয়েবলটা যদি আমরা বুঝি, ভেরিয়েবল হলো একটি মান যা ট্যাগ অথবা ট্রিগারের জন্য প্রদান করা হয়। এটি অধিকাংশই একটি ইভেন্ট থেকে তথ্য সংগ্রহ করতে ব্যবহার করে। অর্থাৎ আমরা একটা ইভেন্টের মধ্যে যে তথ্যগুলো পাঠাবো সেটাই। অর্থাৎ কোনো একটি ট্যাগের সাথে এক্সট্রা ইনফরমেশন সেন্ড করা হয় এই ট্যাগ ভেরিয়েবলের মাধ্যমে। এই যে ভেরিয়েবলটা আছে না, এই ভেরিয়েবলের মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো একটা ট্যাগের সাথে এক্সট্রা ইনফরমেশন সেন্ড করতে পারি। তাহলে আমাদের এই উদাহরণটাই যদি দেখি, তো আমরা যখন এই ট্রিগারটা যখন আমরা এখান থেকে একজন মানুষকে যখন আমরা বা কোনো কিছুকে যখন আমরা টার্গেট করি, যখন আমরা এটা টান দিই, তখন তার কাছে কি যায়, আমাদের এক্সট্রা কি যায়, এই যে আমাদের বুলেট গুলো আছে, এই বুলেট গুলো যায়। দ্যাটস ওয়াই এখানে এটা বলছে যে আমার এই ট্যাগ ট্রিগারের মধ্যে যে আমরা এক্সট্রা যে জিনিসগুলো পাঠাবো সেটাই ভেরিয়েবল। তাহলে আমার এখান থেকে কাউকে টার্গেট করলে যখন আমি এটা কাউকে গুলি করব, তাহলে এটা আমার কোথায় কি যাবে, আমার এক্সট্রা হিসেবে এই বুলেটটা যাবে। যে এই জন্য এটা একটা ইমেজ মিমি হিসেবে বানাইছে। তাহলে আমি যদি এখানে একটা ইমেজ ভিউ করি, দেখি এটা কাজ করে কিনা। আচ্ছা, একজন বলছে যে ভাইয়া ক্লায়েন্ট থেকে কিভাবে অ্যাক্সেস নেব। হ্যাঁ, এটা দেখাবো কিভাবে অ্যাক্সেস নেবেন, সবই দেখাবো, শুধুমাত্র একটু ওয়েট করেন। তাহলে এই ট্যাগ ট্রিগার ভেরিয়েবল নিয়ে বুঝতে পারছেন কিনা আগে বলেন, কমেন্টে বলেন কেউ কিছু বুঝতে পারছেন কিনা। চ্যাট বক্সে যে আছে না, চ্যাট বক্সে বলেন, বা আমি কথা বলার সুযোগ দিছি, বলেন ট্যাগ ট্রিগার ভেরিয়েবল নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা। ভাইয়া আরেকটু বলেন না বিস্তারিত, মানে আবার একটু রিপিট করেন। কোনটা, ট্যাগ ট্রিগার নাকি ভেরিয়েবল? ট্যাগ ট্রিগার ভেরিয়েবল তিনটাই। আচ্ছা, ওয়েবসাইটে তো লোড নিচ্ছে না, এটা অনেক দিনের ওয়েবসাইট তো।
আচ্ছা, আমরা যে ওয়েবসাইটের মধ্যে যে ট্যাগ গুলো তৈরি করব, যেমন যে ইভেন্ট গুলো তৈরি করব, যেমন হতে পারে পেজ ভিউ, অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট, বা বিগিন চেকআউট, বা আরো অনেক ধরনের আমাদের যে ইভেন্ট গুলো আছে, এই ইভেন্ট গুলো যে আমরা ক্রিয়েট করব বা ইভেন্ট গুলো যে সেট আপ করবো, এই ইভেন্ট গুলো সেট আপ করা হয় কোথায়? আমাদের এই ট্যাগ অপশনে সেট আপ করতে হয়। এই জিনিসটুকু বুঝছেন কিনা বলেন? এই ট্যাগ অপশনে আমরা আমরা কি করব, আমাদের যে ইভেন্ট গুলো আছে সেগুলো আমরা এই জায়গার মধ্যে ক্রিয়েট করব। এটা যদি আরো বিস্তারিত বলি, তাহলে একটি ইভেন্টের নাম কি হবে সেটা ট্যাগ ডিফাইন করে দিবে। অর্থাৎ আমাদের যে এখানে ইভেন্ট গুলোর নাম হবে, কি কি নাম হবে, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, সেটা ডিফাইন করবে কে? এই ট্যাগ ডিফাইন করবে। এবং সবগুলো ইভেন্ট আমরা কোথায় ক্রিয়েট করব? এই ট্যাগের মধ্যে আমরা ইভেন্টটা ক্রিয়েট করব। ধরে নিলাম আমি একটা ইভেন্ট তৈরি করলাম যেটার নাম হলো কি, পেজ ভিউ একটা আমি ইভেন্ট তৈরি করলাম, বা ভিউ কন্টেন্ট। এই যে দেখেন এখানে আমার একটা ইভেন্ট আসছে, যে যখন আমি প্রোডাক্টটা ভিউ করছি তখন আমার একটা ইভেন্ট ফায়ার হয়েছে, সেটার নাম কি? সেটার নাম হলো ভিউ কন্টেন্ট। তো এই ভিউ কন্টেন্টটা আমার ইভেন্ট কখন ফায়ার হবে বা কখন এটা কাজ করবে, সেটা আমার কে ডিফাইন করে দিবে? সেটা আমার ট্রিগার ডিফাইন করে দিবে। যে আমার এখানে অ্যাড টু কার্ট হইলো, নাকি এটা আমার বিগিন চেক আউট হইলো, নাকি ভিউ কন্টেন্ট হইলো, এটা আমার গুগল ট্যাগ ম্যানেজার বুঝবে কিভাবে? সেটা কে সিলেক্ট করে দিবে? সেটা ট্রিগার সিলেক্ট করে দিবে। তো সেটা কিভাবে? যে আমি একটা এখানে প্রোডাক্টটা ভিউ কন্টেন্ট করলাম, তো ভিউ কন্টেন্ট করার পর এখানে আমি একটা জিনিস দেখতে পাইলাম, যে এটা জাস্ট বুঝেন একটু, আমরা অন্য স্টাইলে করবো, যে এই ইউআরএল এর মধ্যে প্রোডাক্ট লেখাটা আছে। তো এই প্রোডাক্টটা আমি কপি করলাম, কপি করার পর এই ট্রিগারে আমি ওইটা কি করব, পেস্ট করে দিব। এই জায়গায় আমি সেট আপটা করবো, যে এখানে আমি গুগল ট্যাগ ম্যানেজারকে বলে দিলাম যে আমার ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে যদি তুমি এই প্রোডাক্টস কথাটা পাও, তাহলে তুমি কি করবা, সেটা ভিউ কন্টেন্ট হিসেবে ফায়ার করবা, বা ভিউ কন্টেন্ট হিসেবে তুমি সেটা ট্যাগটাকে তুমি সাকসেস যে হয়েছে সেটা তুমি বলবা। তাহলে ট্যাগটা আমার কাজ করবে কখন, করবে কখন, আমার ট্যাগটা ফায়ার হবে সেটা বলে দিচ্ছে কে? ট্রিগার। এবং সেটা আমি ট্রিগারে এটা কি করব, সেট আপটা করে দেবো। আর ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা হলো যে আমার ট্যাগ ট্রিগারের সাথে আমি প্রোডাক্টের এক্সট্রা যে আমার প্যারামিটার বা এক্সট্রা যে আমি কোনো কিছু সেন্ড করব, সেটা ভেরিয়েবলের মাধ্যমে করা হয়ে থাকে। তো এটা ফেসবুকের রিকমেন্ড, যে তুমি যখন কোনো একটা ইভেন্ট ক্রিয়েট করবা, ওই ইভেন্টের সাথে আমাকে কিছু এক্সট্রা ইনফরমেশন দাও। কি কি? যেমন এখানে আমরা যদি দেখি, এই যে গেলাম এখানে, এগুলো আমরা কিভাবে কি করতে হয় সব দেখবো। যেমন আমাদের এটা কি, যে প্রোডাক্টের নেমটা তুমি আমাকে দাও, প্রোডাক্টের নাম আমরা দিছি, তাহলে প্রোডাক্টের নাম আমাদের এখানে কি, এটা অটোমেটিক্যালি এখানে শো করতেছে, তাই না? প্রোডাক্টের প্রাইস কত? $34। তাহলে আমরা যদি দেখি প্রোডাক্টের কারেন্সি ছিল ইউএসডি, ঠিক আছে। এরপরে আমাদের এখানে যদি দেখি যে প্রোডাক্টের ভ্যালু কত, $34, প্রোডাক্টের প্রাইস কত, $34। তাহলে আমাদের এটা সবকিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে এই যে এক্সট্রা ইনফরমেশন গুলো আমরা পাঠাচ্ছি, এগুলোকে বলা হয় ভেরিয়েবল। তাহলে আমরা একটা আপনাদের শিট দিয়ে দিব, নেক্সট ক্লাসে যখন দরকার হবে তখন আপনারা দেখতে পারবেন যে কোন ইভেন্টের জন্য ফেসবুক কোন প্যারামিটার গুলো চাচ্ছে, বা কোন ভেরিয়েবল গুলো আমাকে এক্সট্রা সেন্ড করতে বলতেছে, সেটা আমরা দেখে নিব। তাহলে এক কথায় জানেন আপাতত, ভেরিয়েবল হলো কি, যে আমার ট্যাগ ট্রিগারের সাথে কোনো একটা প্রোডাক্টের এক্সট্রা ইনফরমেশন সেন্ড করাকে ভেরিয়েবল বলা হয়। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে এখানে আরো একটু জিনিস আমরা যদি দেখি, যে ভেরিয়েবলটা আসলে, তো আমরা জানলাম যে ভেরিয়েবল কাকে বলে, বা ট্যাগ ট্রিগার ভেরিয়েবল সেটা জানলাম। আচ্ছা, ভেরিয়েবলটা আবার দুই প্রকার হয়ে থাকে। আমি যদি এই ভেরিয়েবলে ক্লিক করি, তাহলে ভেরিয়েবলের টাইপস কয় প্রকার? দুই প্রকার। ভাইয়া ট্যাগ আচ্ছা, কি কি টাইপ হতে পারে? আচ্ছা, আপনার কোশ্চেনটা একটু পরে নিচ্ছি। ভেরিয়েবল কয় ধরনের? দুই ধরনের। একটা হলো বিল্ড ইন ভেরিয়েবল, আর একটা হলো ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। তাহলে আমাদের এই ট্যাগ ম্যানেজারের মধ্যে ভেরিয়েবল আমরা দুই ভাবে পাবো, একটা হলো বিল্ড ইন ভেরিয়েবল, আর একটা হলো ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। তো বিল্ড ইন ভেরিয়েবল কি? যে ইন ডিফল্ট যেই ভেরিয়েবল গুলো থাকে সেগুলোকে বিল্ড ইন ভেরিয়েবল বলে, ইন ডিফল্ট। আর ইউজার ডিফাইন ভেরিয়েবল কি? যে নিজে থেকে যেই ভেরিয়েবল গুলো আমরা ডিফাইন করে দিব, বা নিজে থেকে আমরা যে ভেরিয়েবল গুলো ক্রিয়েট করব, সেগুলোকে ইউজার ডিফাইন ভেরিয়েবল বলা হয়। অর্থাৎ এটা যদি আপনি মোবাইলের হিসেবে দেখেন, তাহলে আমরা যখন কোনো একটা মোবাইল নতুন কিনি, ওই মোবাইলের মধ্যে আমাদের কিছু অ্যাপস ডিফল্ট ভাবে ইনস্টল করা থাকে, যেমন ক্যালকুলেটর, তারপরে ফোন বুক, তারপরে আমাদের যে কন্টাক্ট, এগুলো, তারপরে আমাদের হতে পারে ফ্লাশ, বা এই যে আমাদের কিছু অ্যাপস গুলো থাকে, এগুলো কি আমাদের ইনস্টল করতে হয় না, এটা আমাদের মোবাইলের সাথে ডিফল্ট ভাবে কি থাকে। তাহলে ভেরিয়েবলের ক্ষেত্রে সেম, যে আমাদের যেগুলো ডিফল্ট ভাবে আমাদের এই ভেরিয়েবল গুলো থাকবে, সেই ভেরিয়েবলকে বলা হয় বিল্ড ইন ভেরিয়েবল।
আর মোবাইলের ক্ষেত্রে আমার এক্সট্রা একটা অ্যাপস দরকার হচ্ছে, আমি একটা ভিডিও এডিটিং করব, এটার জন্য আমি একটা ক্যামতাসিয়া বা আমার যে আরো যে আমাদের অ্যাপস গুলো আছে সেগুলো আমি একটা ইনস্টল করব। বা মোবাইলের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ফেসবুক বা এগুলো আমার এক্সট্রা ভাবে থাকে না। সেক্ষেত্রে আমাকে এগুলো যদি আমার দরকার হয়, আমাকে প্লে স্টোর থেকে কি করতে হয়, আমার পছন্দ মতো আমাকে আমার যেটা চাহিদা সেই অ্যাপসটা আমার ডাউনলোড করে থাকে। তো সেম ভাবে ভেরিয়েবলও এখানে যে ইউজার ডিফাইন যে আছে, এই ইউজার ডিফাইন ভেরিয়েবলটা, এই ইউজার ডিফাইন ভেরিয়েবল আমরা কি করব, আমার যেটা যেটা ভেরিয়েবল দরকার সেটা আমি নিজে থেকে ক্রিয়েট করব। এই বিল্ট ইন ভেরিয়েবল থেকেও আমাদের অনেক ভেরিয়েবল দরকার পড়বে, সেটা আমরা ইউজার ডিফাইন ভেরিয়েবলে গিয়ে ক্রিয়েট করব। তাহলে এইটুকু জানেন যে ভেরিয়েবল দুই প্রকার, একটা হলো বিল্ট ইন ভেরিয়েবল আর একটা ইউজার ডিফাইন ভেরিয়েবল। বিল্ট ইন ভেরিয়েবল কি, যে ডিফল্ট ভাবে যে ভেরিয়েবল গুলো থাকবে সেগুলো হলো আমাদের বিল্ট ইন ভেরিয়েবল। আর যেসব ভেরিয়েবল আমরা নিজে থেকেই ক্রিয়েট করব বা আমাদের চাহিদা মতো যেই ভেরিয়েবল গুলো আমরা ইচ্ছা মতো ক্রিয়েট করব সেগুলোকে ইউজার ডিফাইন ভেরিয়েবল বলা হয়। আচ্ছা, আরো একটা জিনিস আমরা যদি দেখি এখানে, ভেরিয়েবল পর্যন্ত গেল, এরপর বলে কি যে ভার্সন। ভার্সনটা কি, ভার্সনটা হলো এক কথায় আপনি মনে রাখেন যে প্রতিটা সাবমিট, এই যে এখানে ভার্সন আছে না, এই ভার্সনটা হলো প্রতিটা সাবমিট এক একটা ভার্সন বলা হয়। যেমন এখানে আমি গেলাম, এখানে আপাতত কোনো ভার্সন নাই। এখানে আমরা কি, যদি এখান থেকে আমরা কাজ করার পর এখানে সাবমিট দিই, সাবমিট দিলে আমাদের কি হবে, একটা ভার্সন এখানে তৈরি হবে। তো এই ভার্সনটা কি, ধরুন আমি আজকে কি করলাম, আজকে আমি যে এড টু কার্ট পর্যন্ত আমি সেট আপ করলাম, আজকে এড টু কার্ট পর্যন্ত করছি, যে আমাদের পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, এড টু কার্ট, এই তিনটা ইভেন্ট আমি সেট আপ করলাম। আজকে সেট আপ করার পর আমি কি করলাম, সাবমিট দিয়ে দিলাম। তাহলে এখানে কি বললাম, এক একটা সাবমিট আমাদের এক একটা ভার্সন বলা হয়। তাহলে আমি আজকে এড টু কার্ট করে, এড টু কার্ট পর্যন্ত আমি করলাম, করার পরে আমি এখান থেকে সাবমিট দিয়ে দিলাম। তাহলে সাবমিট দিলাম, আমার একটা কি তৈরি হয়ে গেল, ভার্সন তৈরি হয়ে গেল, ধরে নিলাম ভার্সন 1। এরপরে আমি কাজ বন্ধ করে দিলাম, বন্ধ করার পর তারপরের দিন আমি আবার কি করব, কাজ স্টার্ট করব। তবে তারপরের দিন যে বাকি ইভেন্ট গুলো, যেমন বিগিন চেক আউট বা পারচেস, এই দুইটা আমি সেট আপ করলাম। সেট আপ করার পর আমি আবার এখানে কি করব, কাজ আমার কমপ্লিট, সাবমিট দিয়ে দিলাম। তাহলে আমার এখানে ভার্সন কয়টা হলো, দুইটা। একটা আমি আগে দিছি, আবার সাবমিট দিছি, আরো একটা ভার্সন হয়েছে, তাহলে আগেরটার নাম ধরে নিলাম ভার্সন 1। আজকে যে এটা আমি সাবমিট দিলাম এটা হলো ভার্সন 2। এখন আমাদের কাজ হলো কি, যে ক্লায়েন্ট আমাকে বলতেছে যে তোমার অ্যাড টু কার্ট পর্যন্ত আমাকে সেট আপ করে দাও, আমার কি লাগবে না, বিগিন চেক আউট আর পারচেসটা লাগবে না। এখন আপনি কি করছেন, যে বিগিন চেক আউট তো আপনি বা পারচেস ক্রিয়েট করেই ফেলছেন। তো আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে কি, যে না আমার বিগিন চেক আউট পারচেস লাগবে না, আমার অ্যাড টু কার্ট পর্যন্ত দাও। তাহলে তাকে কাজটা কিভাবে কমপ্লিট করে দেবেন, আবার নতুন ভাবে করবেন? না, এখানে একটা অপশন আছে, যে আপনার মনে আছে কি, যে আমি কাজটা অ্যাড টু কার্ট পর্যন্ত গতকালে করছিলাম এবং ওখানে আমি সাবমিট দিছিলাম, ওই সাবমিট দেওয়াতে আমার একটা ভার্সন তৈরি হয়েছিল, সেই ভার্সনটার নাম কি, ভার্সন 1। তাহলে সেম ভাবে আপনি ভার্সনে যদি যান, ভার্সনে গেলে আপনি কখন কোন কাজ সাবমিট করেছেন সেটা এখান থেকে ক্লিক করে জাস্ট পাবলিক করে দিবেন। তাইলে দেখবেন যে আপনার গতকালকে যে কাজটা করছিলেন ওই কাজটা আপনার এখানে লাইভ হয়ে যাবে। তাহলে এটা আমরা যখন আমরা লাইভ যে প্রজেক্ট গুলো করবো, হয়তো বা আপনারা আগামী ক্লাসে এটা বুঝতে পারবেন আরো জিনিসটা যে আসলে কি। তার মানে এটা মনে রাখেন যে আমি আজকে যতটুকু কাজ করব ততটুকু আমি এখান থেকে সাবমিট দিয়ে দিলাম। এটা যদি আমি চাই যে 3 দিন পরে আমি একটা কাজ করব বা 3 দিন পর্যন্ত কাজগুলো করলাম, সেই কাজগুলো আমার ক্লায়েন্ট পছন্দই করলো না, বললো যে তুমি এগুলো সবগুলো ডিলিট করে দাও, বা আমার যে তুমি অ্যাড টু কার্ট পর্যন্ত করছো ওই পর্যন্ত আমার কাজটা দাও, তুমি ডেলিভারি করো। কারণ আপনার মনে আছে যে অ্যাড টু কার্ট পর্যন্ত আমি কাজটা কখন করছিলাম, বা এতটুকু কাজ আমি কখন করছিলাম, 2 দিন আগে পর্যন্ত। এবং ওইটার ভার্সন কি ছিল, ভার্সন ছিল যে সেটা ভার্সন ছিল হয়তো বা ধরুন ভার্সন 2। এখন আপনাকে আপনি কি কি করছেন না করছেন নতুন ভাবে সেগুলো আপনাকে একটা একটাকে খুঁজে সেগুলো ডিলিট করতে হবে, এই করতে হবে, অনেক প্যারা। তো সেক্ষেত্রে এই গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে যে তোমার কোনো কিছু ডিলিট করতে হবে না, কোনো কিছু এডিট করতে হবে না, তুমি জাস্ট যে কাজটুকু করছিলা 2 দিন আগে, তোমার যদি ভার্সনটা মনে থাকে ওই ভার্সনটাতে ক্লিক করে তুমি জাস্ট পাবলিশ করে দাও, অটোমেটিক্যালি এটা তোমার ওয়েবসাইটের মধ্যে লাইভ হয়ে যাবে। তাহলে এটাই হলো আমাদের ভার্সন। এটা আপাতত এটুকুই বুঝেন, এরপরে আমরা আরো বিস্তারিত আলাপ আলোচনা করব। এরপরে কি ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেসটা আমি একটা আপনাদের গুগল শিটের মাধ্যমে বুঝাই, তাহলে বুঝতে পারবেন।
মনে করেন এটা আমার একটা ওয়ার্ক স্পেস, বা এখানে আমি কি ওয়ার্ক স্পেস বলতে কি বোঝায়, যে এখানে আমি কাজ করি বা কাজ করার আমার এটা একটা জায়গা। তো এখানে আমি কিছু জিনিস লিখলাম, ধরে নিলাম এখানে আমি কিছু জিনিস লিখলাম, এটা আমি এখান থেকে রিনেম করতে পারি। ধরে নিলাম এটার নাম দিলাম আমি কি, যে ব্যাচ 1। ঠিক আছে, আবার এখানে প্লাসে ক্লিক করে আমি কি করতে পারি, এটাকে আমি রিনেম করে দিলাম যে ব্যাচ 2। এখানে মনে করেন আমার ব্যাচ 2 ইনফরমেশন। এখানে আবার একটা তৈরি করলাম, এটাতে দিলাম আমি কি, যে ব্যাচ 3। ব্যাচ 3, তাহলে এখানে কি হলো, আমার এখানে কাজ করার জায়গা কয়টা বানাইলাম আমি, 3টা কাজ করার জায়গা বানালাম। এটা একটা ওয়ার্ক স্পেস, এটা একটা ওয়ার্ক স্পেস, এটা একটা ওয়ার্ক স্পেস। এবং সবগুলোর ইনফরমেশন কি ডিফারেন্ট ডিফারেন্ট, এখানে ব্যাচ 1 এর থাকবে, এখানে ব্যাচ 2 থাকবে, এখানে ব্যাচ 3 থাকবে। তো সেম ভাবে গুগল ট্যাগ ম্যানেজারেও আমাদের ওয়ার্ক স্পেস নামে একটা জায়গা আছে, যেই জায়গায় আমরা আমাদের আলাদাভাবে আরো ওয়ার্ক স্পেস তৈরি করতে পারি। যে মনে করেন আমি এখানে কি করব, এই ওয়ার্ক স্পেসের মধ্যে, যে এই ওয়ার্ক স্পেসে আমি টিকটকের কাজগুলো করব, টিকটকের যে ট্র্যাকিং। মনে করেন আরো একটা ওয়ার্ক স্পেস নিলাম, এই ওয়ার্ক স্পেসে আমি কি করব, আমার জিএফওর এর জন্য করব। তাহলে সেম ভাবে আমরা আলাদা আলাদা ভাবেও কিন্তু এখানে ওয়ার্ক স্পেস দিয়ে কি করতে পারি, ওয়ার্ক স্পেস বানাই, আলাদা আলাদা কাজ করতে পারি। তো এগুলো কাজ আমরা শুধুমাত্র জেনে রাখি যে আসলে কি, কিন্তু আমরা যেভাবে শেখাবো এভাবেই করব, আলাদাভাবে এগুলো করার কোনো দরকার নাই। ডিফল্ট ওয়ার্ক স্পেস যেটা আছে সেটাই আমরা এখান থেকে করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমাদের আরো একটা জিনিস আছে কি, যে ভেরিয়েবল ভার্সন ওয়ার্ক স্পেস দেখলাম। এরপর কি ফোল্ডার, আমরা এখানে আমাদের ট্যাগ ট্রিগার গুলো ফোল্ডার হিসেবে রাখতে পারি। এখানে ফোল্ডারে যদি যাই, ফোল্ডারে গেলে আমাদের যতগুলো ভেরিয়েবল ট্যাগ থাকবে সবগুলো আমরা এখান থেকে ফোল্ডার করে রাখতে পারি। যেমন এখানে একটা ফোল্ডার বানাইলাম, এই ফোল্ডার গুলো কি, যে মনে করেন এখানে দিলাম ফেসবুক কনভার্সন এপিআই, বানাইলাম ফেসবুক কনভার্সন এপিআই একটা ফোল্ডার। তাহলে আমার এখানে তো ট্যাগ ট্রিগার ভেরিয়েবল অনেকগুলো ক্রিয়েট করা হবে, তো ওইগুলো চাচ্ছি আমি ফোল্ডার ওয়াইজ করে রাখার জন্য। তাহলে আমি এখান থেকে একটা ফোল্ডার বানাইলাম, সেই ফোল্ডারটার নাম কি, যে ফেসবুক কনভার্সন এপিআই। এই ফেসবুক কনভার্সন এপিআই যদি যাই, এখানে আমি কি করতে পারবো, যে আমার ট্যাগ ট্রিগার ভেরিয়েবল অর্থাৎ ফেসবুক কনভার্সন এপিআই এর জন্য আমার যেগুলো ক্রিয়েট করা আছে সেগুলো আমরা এই ফোল্ডারের মধ্যে ঢুকে রাখতে পারবো। এটাই কাজ, এগুলো কেউ করে না, শুধুমাত্র আপনাদের একটু আইডিয়া দিলাম যে আসলে ফোল্ডার এগুলোর কাজ কি। আর টেমপ্লেট বলতে কি বোঝায়, এই টেমপ্লেটে যদি আমি যাই, এই টেমপ্লেট নিয়ে আপনাদের পরবর্তীতে আলাপ আলোচনা করব। শুধুমাত্র বুঝে রাখেন যে কোন একটা টেমপ্লেট এখানে বানানো আছে, ওইটা দিয়ে আমরা কাজে লাগাইতে পারি। যেমন আমরা যদি ক্যানভাতে কিছু ডিজাইন করি, আমাদের এখানে টেমপ্লেট গুলো থাকে না, শুধুমাত্র কাস্টমাইজ করে দিই। তো সেম ভাবে এখানে আমাদের টেমপ্লেট দেওয়া আছে, এই টেমপ্লেট গুলো আমরা কাস্টমাইজ করব বা এখান থেকে কাজে আমাদের লাগাবো। তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম, ওয়ার্ক স্পেস জানলাম, ওয়ার্ক স্পেস কি, যে এটার মাধ্যমে আমরা অনেকগুলো একসাথে কাজ করতে পারি। এরপর ওভারভিউ বলতে কি বোঝায়, আমাদের ট্যাগ ট্রিগার ভেরিয়েবল গুলো যে থাকবে এখানে সব দেখতে পারবো, যে কয়টা ওয়ার্ক স্পেস হইলো, তারপর আমাদের কয়টা ডিলিট করলাম, কয়টা অ্যাড করলাম, অর্থাৎ ওভারঅল আমরা ডিটেলস এই জায়গায় দেখতে পাবো। ট্যাগ কি, ট্যাগ তো আমরা বললামই যে আমাদের একটা ইভেন্টের নাম কি হবে সেটা ট্যাগ ডিফাইন করে দিবে, বা আমাদের যে ট্যাগ গুলো আমরা ক্রিয়েট করবো সেগুলো কোথায় ক্রিয়েট করব, এই ট্যাগের মধ্যে ক্রিয়েট করব। ট্রিগার কি, যে আমার একটা ট্যাগ কখন কাজ করবে বা কখন এটা আমার ফায়ার হবে সেটা কে নির্ধারণ করে দিবে, সেটা ট্রিগার নির্ধারণ করে দিবে। এবং সেটা সেই কন্ডিশনটা আমরা এই ট্রিগারের মধ্যে এখানে সেট আপ করতে পারি। এরপর ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল হলো যে আমাদের ট্যাগ এবং ট্রিগারের সাথে যে আমরা ইভেন্টটা সেট আপ করবো, সেই ইভেন্টের সাথে আমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন সেন্ড করতে হয়, সেটাকে ভ্যারিয়েবল বলা হয়। যেমন হতে পারে ভ্যালু, কারেন্সি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট, এইগুলো আমাদের হচ্ছে কি ভ্যারিয়েবল। আর ফোল্ডার বলতে কি বোঝায়, আমাদের যে কাজগুলো করবো ট্যাগ ট্রিগার ভেরিয়েবল গুলো, এগুলো আমরা ফোল্ডার ওয়াইজ করে রাখতে পারি। আর ভার্সন গুলো কি বুঝে, এক একটা সাবমিটকে এক একটা ভার্সন বলা হয়। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে আমাদের এই অ্যাডমিন সেকশনটাতে যদি আমরা দেখি, যে অ্যাডমিন সেকশন অর্থাৎ আমাদের যে ট্যাগ ম্যানেজারের অ্যাডমিন সেকশনটা আছে এই জায়গায়, এটাতে আসলে কি বোঝায়, অর্থাৎ আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করছি যেটার নাম হলো ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, এটা হলো এই পাশে। এরপরে আমাদের কি বলছিলাম, একটা কন্টেনার তৈরি করছি, সেই কন্টেনারটার নাম কি, এটা হলো আমাদের shop.freelancer.com, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে আমরা একটা কন্টেনার এখানে দিয়ে দিছি। আচ্ছা, এখন যদি আমরা আরো কন্টেনার তৈরি করতে চাই, অথবা আমাদের এটা হলো কি অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের আন্ডারে আমরা কি বললাম, যে আমাদের অনেকগুলো কন্টেনার আমরা তৈরি করতে পারি। তাহলে আরো যদি আমরা কন্টেনার তৈরি করতে চাই, তাহলে প্লাসে ক্লিক
ক্লিক করব, প্লাসে ক্লিক করলে এখান থেকে জাস্ট আমরা এখানে কন্টেনারের নাম দেব, সেটা ওয়েব হবে নাকি আমার সার্ভার হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেক্সট করে দিলে আমাদের আরো একটা এখানে কি হয়ে যাবে, কন্টেনার তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন ক্লায়েন্টকে বলবো তোমার ট্যাগ ম্যানেজারের আমাকে অ্যাক্সেস দাও, এই ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস দাও, নট কন্টেনার। কন্টেনারের অ্যাক্সেস নেবেন না, ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস নেবেন। ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস নিলে সেখানে তার অটোমেটিক্যালি কি কন্টেনারের অ্যাক্সেস চলে আসবে। তাহলে আমরা ক্লায়েন্টের কাছে যখন কাজ করব ভালোভাবে স্মুথলি যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমাদের দরকার কি, ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস। তাহলে তাকে বলবো কিভাবে তুমি অ্যাক্সেস দিবা, তোমার ট্যাগ ম্যানেজারের মধ্যে যাও, অ্যাডমিন সেকশনে যাও, তারপর তোমার অ্যাকাউন্ট লেভেলে যে অ্যাক্সেসটা আছে সেটা আমাকে দাও। এখানে যাবা, এখানে গিয়ে দেখবা যে লেখা আছে কি, যে ইউজার ম্যানেজমেন্ট। ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করবা। ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করার পর এখানে তোমার প্লাস বাটনে ক্লিক করবা। প্লাস বাটনে ক্লিক করার পর অ্যাড ইউজারে ক্লিক করবা। অ্যাড ইউজারে ক্লিক করার পর তোমার ইমেলটা এখানে দিয়ে দিবা। মনে করেন আমি দিলাম যে জাস্ট এখানে আমরা একটা ইমেল দিলাম। ইমেল দেওয়ার পর আমাদের এখানে কি, অ্যাডমিনিস্ট্রেটর। আমরা সবসময় অ্যাডমিন অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করব। আর এটা অ্যাডমিন অ্যাক্সেসই দিবে, এখানে আহামরি তেমন কিছু না যে তার অ্যাকাউন্টটা ডিলিট করে আপনি তার মনে করেন এটা সেল করে দিতে পারবেন হাজার হাজার ডলার, এরকম না। তাদেরকে বললে, বুঝাই বললে তারা দিয়ে দিবে। যে বলবেন তোমার এই ট্র্যাকিং করার জন্য আমার অ্যাডমিন অ্যাক্সেসটা যদি দাও তাহলে আমি কাজগুলো স্মুথলি করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম, অ্যাডমিনিস্ট্রেটরে দিয়ে দিলাম। এরপরে এখানে সিওলে আমরা ক্লিক করব। ক্লিক করলাম সিওলে। সিওলে ক্লিক করার পর এগুলো আমরা টিক মার্ক দিয়ে দিব। অর্থাৎ কি, যে আমাদের এক একটা কাজ করার পর আমরা সেটা পাবলিশ দেওয়ার এটা আমার অনুমতি দিতে হবে। তারপর এডিট করতে পারবো। এগুলো আমরা সবগুলো কি করবো, এর জন্য চারটা এখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা যদি ইনভাইটে ক্লিক করি, তাহলে এই যে অ্যাকাউন্টটা আছে বা এই ইমেলটা আছে, এই ইমেলের কাছে কি চলে যাবে, অ্যাক্সেস চলে যাবে। তাহলে আমি এখানে মনে করেন ইনভাইট পাঠিয়ে দিলাম, দেখা যাক কি হয়। আচ্ছা, তাহলে আমার কি পাঠানো হয়েছে, এই জিমেলে আমি অ্যাকাউন্টের অ্যাক্সেস পাঠাইলাম। তাহলে চলেন দেখি। এখানে আমরা জাস্ট সার্চ করব কি, গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে অ্যাক্সেস করবেন সেটা দেখাচ্ছি। গুগল ট্যাগ ম্যানেজার লিখে এন্টার দিলাম। চলে গেলাম গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারে যাওয়ার পরে এখানে আমার একটা নোটিফিকেশন আসবে যে তুমি অ্যাক্সেস পাইছো, যে দেখছেন ইনভাইটেশন চলে আসছে। ক্লিক করলাম এটাতে। ক্লিক করার পর আমাকে অনেকগুলো ইনভাইটেশন পাঠাইছে অনেকজন, এগুলো অ্যাকসেপ্ট করি নাই। তাহলে আমার কোনটা নাম ছিল, কোন অ্যাকাউন্ট, সব ফ্রিল্যান্সার রাশেদ, এটাতে আমি কি করবো এখন, যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর অ্যাকসেপ্টে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এই জিমেলের আন্ডারে আমার কি হলো, ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস আমি পেয়ে গেলাম। এই যে দেখছেন, এখন আমরা ট্যাগ ম্যানেজারের সাথে কি তৈরি করছিলাম, আমাদের ব্রাউজার একটা যে কন্টেনার সেটা তৈরি করছিলাম। আমি এখান থেকে ক্লিক করলে আমাদের এই কন্টেনারের মধ্যে ঢুকতে পারবো। তাহলে অ্যাক্সেস কিভাবে দিতে হয় সেটা কিন্তু আমরা দেখাই দিলাম। এখন যদি আমি আবার ইউজার ম্যানেজমেন্টে যাই, এখন দেখবো এখানে এটা অ্যাকসেপ্ট করছে, অ্যাপ ই নাই আর, দেখছেন এটা অ্যাক্সেস পেয়ে গেছে। আচ্ছা, এরপরে এখানে কি লেখা আছে, অ্যাকাউন্ট সেটিংস। অ্যাকাউন্ট সেটিংসে যদি যাই, অ্যাকাউন্ট সেটিংস থেকে আমাদের যে অ্যাকাউন্টের নামটা আছে সেই নামটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। জাস্ট এটুকুই, এখানে আর কোনো কাজ নাই। এরপরে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিতে যদি যাই, তাহলে আমরা কি করলাম এখান থেকে, কোন কাজটা কি করছে সবকিছু আমরা এখান থেকে দেখতে পাবো। যেখানে মাত্রই আমি একজনকে কি করলাম, ইনভাইটেশন পাঠাইছি, সে সেটা অ্যাকসেপ্ট করছে। তারপরে এখানে আমরা কি কি অ্যাড করলাম, কন্টেনারের পারমিশন কাকে কি দিলাম, এই যে পারমিশন গুলো দিছি সবই এখানে আমরা দেখতে পাবো। অর্থাৎ আমাদের ট্যাগ ম্যানেজারের মধ্যে কি 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 করলাম না করলাম সব আমি এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিতে দেখতে পারবো। আচ্ছা, এরপরে আসলাম কন্টেনারে। কন্টেনারের অ্যাক্সেস যদি কাউকে দিতে চান, তাহলে কন্টেনার সেটিংসে যাবেন। এখান থেকে আগে আপনারা কন্টেনারের নাম চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এখানে কোনো কিছু কাজ নাই। এরপরে আমরা কন্টেনার অ্যাক্টিভিটি, অর্থাৎ আমার কন্টেনারের মধ্যে আমরা কি কি কাজ করছি সেগুলো আমরা এখানে ডিটেলস দেখতে পাবো। ইউজার ম্যানেজমেন্টে গেলে আমরা কন্টেনারের অ্যাক্সেস দিতে পারবো। ক্লায়েন্টের থেকে যখন অ্যাক্সেস নিবেন, দরকার হলে জুমে নিয়ে আসবেন, তাকে বলবেন তুমি আমাকে তোমার অ্যাকাউন্ট লেভেল থেকে তুমি আমাকে অ্যাক্সেস দাও, নট কন্টেইনার। এখানে প্লাসে যাব, প্লাসে গিয়ে অ্যাড ইউজারে যাব। অ্যাড ইউজার থেকে যাকে আমি কি করতে চাই, এই কন্টেইনারের অ্যাক্সেস দিতে চাই তার ইমেলটা দিব, এবং এগুলো সবগুলো টিক মার্ক দিয়ে তারপরে আমি ইনভাইটে পাঠাইলে তার কাছে আমার অ্যাক্সেস চলে যাবে।
তো কন্টেনারেরও অ্যাক্সেস দেওয়া যায়, কিভাবে দেওয়া যায় সেটা আমি দেখাই দিলাম। আর ইনস্টল ট্যাগ ম্যানেজার, এখানে যদি আমি ক্লিক করি, এটা আপাতত দরকার নাই। এই যে কোডটা আছে না, এই কোডগুলো আমরা এখানেই পাবো। এই যে কোডগুলো দেখতেছি, এটা আমরা যদি এখানে ওয়ার্ক স্পেসে যাই এখানেই পাবো। আচ্ছা, তাহলে এই ইম্পোর্ট কন্টেনার, এক্সপোর্ট কন্টেনার, এগুলো নিচের গুলো আমরা পরে দেখবো, আপাতত দরকার নাই। শুধুমাত্র এখানে সেটিংস দুইটা রাখেন, একটা কি যে অ্যাকাউন্ট লেভেলে অ্যাক্সেস, আর একটা কন্টেনার লেভেলের অ্যাক্সেস। অ্যাক্সেস নেব কোনটা? অ্যাকাউন্ট লেভেলের। কিভাবে দিবে? ইউজার ম্যানেজমেন্ট থেকে। এখন আমার অ্যাকাউন্টে যদি নাম চেঞ্জ করে কোথায় যাবে? অ্যাকাউন্ট সেটিংস থেকে নাম চেঞ্জ করবে। এখন কে কাজ কি করলো আমি এটা কিভাবে চেক করব? অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি থেকে এটা চেক করা যায়। কন্টেনারের সেম, কন্টেনার সেটিংস থেকে কন্টেনারের নাম চেঞ্জ করা যায়। কন্টেনার অ্যাক্টিভিটি থেকে কি কি কাজ করলাম সেটা দেখা যায়। আর ইউজার ম্যানেজমেন্ট থেকে কন্টেনারের অ্যাক্সেস দেওয়া যায়। আমরা যখন অ্যাক্সেস নিব, কিসের অ্যাক্সেস নিব? অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব। তো আপনাদের ক্লাস আজকে এ পর্যন্তই। আপনাদের যা কিছু শিখাইলাম সবকিছুই লিখে আপনারা স্ক্রিনশট জমা দিবেন। আপনার এটা ডক ফাইলে হোক, আপনার এটা নোটপ্যাডে হোক, খাতায় হোক, সেটাই সবকিছু লিখে। আর একটা কি করবেন, কন্টেন্ট, এই যে আপনাদের ট্যাগ ম্যানেজার তৈরি করবেন, সে জায়গায় কি একটা আপনার কন্টেনার থাকবে, সেটা কন্টেনারটা তৈরি করবেন। আর এগুলো ডেফিনেশন কি কি বললাম সেটা বলবেন। ঠিক আছে? তারপর একটা ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস নিতে হলে, অ্যাডমিন অ্যাক্সেস নিতে হলে, বা অ্যাকাউন্ট লেভেলের অ্যাক্সেস নিতে হলে কোথায় কোথায় যেতে হবে সেটা আপনারা এটা করতে পারেন। যেমন এখানে লিখতে পারেন, আপনাদের প্র্যাকটিস পারপাসের জন্য আমি বললাম। যেমন এখানে বলতে পারেন যে হাউ টু গেট অ্যাক্সেস। তাহলে এখানে কি কি হতে পারে? এক নাম্বার স্টেপ হলো কি, যে তুমি গো টু ইয়োর ট্যাগ ম্যানেজার, মনে করেন এইভাবে আপনি নোট করতে পারেন। ঠিক আছে? ব্র্যাকেটে দিয়ে দিলেন যে ট্যাগ ম্যানেজারে কিভাবে যাবে। ট্যাগ ম্যানেজারের একটা লিংক আছে, সবাই এটা মুখস্থ করে রাখবেন। যে আমরা এখানে ট্যাগ ম্যানেজারে কি আসলাম, একজন বিগিনার হিসেবে আমরা আসলাম গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করে আসলাম, তাই না? তো এই গুগল ট্যাগ ম্যানেজারে আসার আরো একটা অ্যাডভান্স ওয়ে হচ্ছে যে tagmanager.google.com, এইটুক পর্যন্ত। tagmanager.google.com, ডিরেক্টলি আমরা যদি এই লিঙ্কটা সার্চ করি, তাহলেও কিন্তু আমরা আমাদের ট্যাগ ম্যানেজারের মধ্যে যাইতে পারবো। তো যখন আপনি নোট করবেন, তখন আপনার কি যে কিভাবে অ্যাক্সেস দিবেন, তাহলে প্রথম স্টেপ কি, অ্যাক্সেস দিতে হলে তাকে কোথায় যেতে হবে? গো টু ইউর ট্যাগ ম্যানেজার। তো সেখানে তার ট্যাগ ম্যানেজারের লিঙ্কটা দিয়ে দিবেন যে তুমি এই জায়গার মধ্যে যাও, tagmanager.google.com। আচ্ছা, এরপরে যাওয়ার পর তুমি কোথায় যাবা? অ্যাডমিন সেকশনে যাবা। অ্যাডমিন সেকশনে গিয়ে তুমি কোথায় যাবা? ইউজার ম্যানেজমেন্টে যাবা। ইউজার ম্যানেজমেন্টে গিয়ে তুমি কি কাজ করবে? যে তুমি রাইট মাই ইমেল, তুমি আমার ইমেলটা দাও। তার আগে এখানে লিখতে হবে যে ইউজার ম্যানেজমেন্টের আগে আমরা কি করছি বলেন তো, যে ক্লিক দা, এখানে আমরা কি কাজ করছি? ক্লিক দ্য প্লাস বাটন। ক্লিক দ্য প্লাস বাটন, আমরা যদি এখানে ট্যাগ ম্যানেজারে যাই, অ্যাক্সেস যে দিতে গেলাম, এখান থেকে আমরা কি এখানে প্লাসে ক্লিক করছি না? তো এই প্লাসের কথাটা যদি তাকে না বলেন, তাহলে সে কি করবে? বুঝতে পারবে কোথায় এখানে দিবে। অনেক সময় এখানে সার্চ করবে, এখানে সার্চ করবে, তাকে বলতে হবে কি এখানে তুমি ক্লিক করো, তারপর অ্যাড ইউজারে যাও, তারপরে তুমি সেটা লেখো। তাহলে এইভাবে যদি আপনি লেখেন, তাহলে আপনার ক্লাস কি দেখা লাগবে? মনে করেন একবার ক্লাস ভিডিওটা দেখতেছেন, সাথে সাথে নোট করতেছেন, তারপরে যখন কাজগুলো করতে যাবেন, তখন জাস্ট ডকটা দেখবেন আর শুধুমাত্র আপনি কাজগুলো করবেন। কোথায় যাবে? সে ট্যাগ ম্যানেজারে যাবে, তারপর কোথায়? অ্যাডমিন, তারপর কোথায়? ইউজার ম্যানেজমেন্ট, তারপর ক্লিক করবে কোথায়? প্লাস বাটনে, তারপর কি করবে? অ্যাড ইউজার, সিলেক্ট দ্য অ্যাড ইউজার, সিলেক্ট করবে কোনটা? অ্যাড ইউজার, সিলেক্ট দ্য অ্যাড ইউজার। এইভাবে নোটগুলো করবেন, আপনার কাজের জন্য এটা লাভ হবে। এরপরে কি করবে? রাইট দ্য ইমেল, ইমেলটা লিখবে। ইমেলটা লেখার পর তাকে কি বলতে হবে? যে তুমি ইমেলটা দেওয়ার পরে এই জায়গার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করো, ক্লিক দা, এবং এটা আপনার আরো হেল্প করবে। অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করো। ক্লিক করার পর তোমার এখানে কাজ কি আছে, যে তুমি এখানে সেট অলে ক্লিক করে সব এনাবল করে দাও। এখানে লিখতে পারি আমরা ক্লিক দা, সেট অল এন্ড এনাবল অল অপশন। দেন তাকে বলবো ক্লিক দা ইনভাইট অপশন। আচ্ছা, এইটুকু যে আমরা লিখলাম যে কিভাবে আমরা অ্যাক্সেস দিতে হয়, এটা আমাদের কিসের কাজে লাগবে বলেন তো? আমাদের নোট যে করলাম আমাদের কাজে লাগবে, প্র্যাকটিসের কাজে লাগবে, অ্যাসাইনমেন্ট ভালো হবে। এছাড়াও
আপনার কিছু ক্লায়েন্ট আসবে, যে মনে করেন যে সে কিছুই বুঝে না, আজকে নতুন, তো তাকে তো আপনাকে গাইড করতে হবে যে তুমি আমাকে অ্যাক্সেস দাও। তো সে এখন বুঝে না কিভাবে অ্যাক্সেস দিবে। কারণ আপনি যদি এই কথাটা লিখে যদি তাকে পাঠান, তাহলে সে কি অ্যাক্সেস দিতে পারবেন আপনাদের? তাহলে এটা কি আপনার একবারে ডিটেলস ভাবে ক্লায়েন্টকেও বুঝাইতে পারলেন, আপনার অ্যাসাইনমেন্টও হলো, প্র্যাকটিসও হইলো, সবকিছুই আপনার হয়ে গেল। এইভাবে আপনি যদি একটা ডক তৈরি করেন, বা এটা আপনার কাজের জন্য অনেক অনেক হেল্প হবে। তো আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এখন বলতে পারেন। কথা বলতে পারবেন এখন, আনমিউট করে বলেন কি কি কোশ্চেন আছে কার। স্যার, ক্লাস ভিডিও এটা কোথায় পাবো? হুম হুম। ক্লাস ভিডিও এটা কোথায় পাবো? কি আপনাদের যে স্কিল এই গেইন একাডেমি? আপনাদের যে সিক্রেট গ্রুপটা আছে ওই জায়গায় পাবেন। ব্যাচ 6 একটা গ্রুপ আছে না, এই জায়গায় জয়েন আছেন না আপনি? ব্যাচ 6 এ ভাই ওটা SW এইচডাব্লিউ গুলো যা কিছু দেখাইলাম সবই এইচডাব্লিউ। যেমন এখানে আপনি কি কি বলছিলাম, এখানে ওয়েবসাইট কি, কন্টেন্ট কি, ডোমেন হোস্টিং কি, ওয়েবসাইট কয় ধরনের কি কি, তারপর ওয়েবসাইট তৈরি কিভাবে করতে হয়, বেসিক স্ট্রাকচারটা দেখে দেখে দিয়ে দিবেন। তারপর ট্যাগ ম্যানেজার একটা ক্রিয়েট করবেন, সেটা ক্রিয়েট করতে গেলে স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট নেবেন। ট্যাগ ম্যানেজারটা কি সেটা তো বলছি আমি, ট্যাগ ট্রিগার ভেরিয়েবল ভার্সন ওয়ার্ক স্পেস ফোল্ডার 3-4 বার করে বললাম। আর এখানে আপনি এটা কিভাবে অ্যাডমিন অ্যাক্সেস দিতে হয়, কোথায় কোথায় যাইতে হয়, হয়তো বা এটাই কপি পেস্ট করে মারা দিবেন। তার নিজে লিখলে আরো ভালো, বা এখানে সুন্দর মতো করে আর লিখলে আরো ভালো, যে অ্যাডমিন সেকশনে যেতে হবে, তারপর ইউজার ম্যানেজমেন্টে যেতে হবে। এই কথাগুলো লিখে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবেন। আচ্ছা, আপনাদের যিনি বললেন যে ভিডিওটা কোথায় পাবো, এই গ্রুপে কি আছেন আপনি ব্যাচ 6-এ? জি স্যার, এখানে আছি। হ্যাঁ, এই গ্রুপে আমরা দিয়ে দিব, যেমন ক্লাস 1 পেয়ে গেছেন, 1 ঘন্টার জি। মধ্যে ক্লাস 2ও পেয়ে যাবেন, ঠিক আছে? জি স্যার। ভাইয়া ট্যাগ ম্যানেজারের সাথে কি বিজনেস ম্যানেজারের কোনো সম্পর্ক আছে? সেটা আমরা সম্পর্ক করে দিব। যেমন ভাই হচ্ছে বিগজেল সেটআপ, তারপর ইভেন্ট গুলো আমরা যে সেটআপ করতেছি, হ্যাঁ হ্যাঁ, এটা ওইটাই। তো আমরা ওইটাই তো কাছ এখানে থেকে তার, নিই। ওইটাই তো আমাদের শুধুমাত্র বিজনেস ম্যানেজার না, আমাদের বিজনেস ম্যানেজার, তারপর গুগলের অ্যাড ম্যানেজার, যত ধরনের আমাদের ট্র্যাকিং আছে, সবগুলোর সাথে আমাদের এই ট্যাগ ম্যানেজারের কি করে দিব, রিলেশন করাই দিব। মানে আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো ভাইয়া, তাই হ্যাঁ, না? স্টেপ বাই স্টেপ যাব। তো ভাইয়া লিভ নিলাম। কোশ্চিন না থাকলে লিভ দিতে পারেন না, কোশ্চিন থাকলে বলেন। হুম, আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কি বুঝছেন বিষয়টা আজকে? বলেন, আজকে যদি 10% বুঝেন তাহলে আপনার সাকসেস। ভিডিওটা 2 বার দেখে যদি বুঝেন, তাহলে দেখবেন যে 100% বোঝার চেষ্টা করে ফেলছেন। কোশ্চিন যদি থাকে, আবারও বলতেছি, বলেন কোনো কোশ্চিন আছে কিনা, বা কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা বলেন। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।